ও চাঁদ সামনে রাখো জোছনাকে, সামনে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘেদের চিঠি উড়েও তো আসতে পারে। ও সামনে রাখো জোছনাকে। কার গান কত বলতে পারলি না তো? মান্না রে। ঝলমল করিও না গো তোমার তরকারিটা দাও আর একটু। তরকারি আর কিছু লাগবে না, আপনি একটু জল দিন বলছো। কেন রান্না কি উঠে দেওয়া যাচ্ছে না? কি যে বলে। তুমি খেতে বসে তো জল খাও কেন বলো তো? ওদের তো তোমার পেটটা মরে যায়। তো বড়িটার কি হলো বললে না তো? বড়িটাকে লরিতে তুলে নিলাম বুঝলি। এদিকে দারুণ দুর্যোগ, এমন বৃষ্টি যে এক হাতের বেশি রাস্তায় কিছু দেখাই যাচ্ছে না। আন্দাজে লরি চালাচ্ছি। জীবন সারা তো ভয় পেয়ে গেছে, বলছে দাদা গাড়ি সাইড করো, এই অন্ধকারে কোথায় বেরাবে, কোন থানায় পড়বে তার ঠিক নেই। আমি বললাম চুপ করে বস চালা। বড়িটা কি করছিল? কি আবার করবে, দেখি ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে আমার দিকে, হাত ঠক ঠক করে কাঁপছে, ভিজে একসা। জীবনকে বললাম বুড়িমাটাকে চাদরটা দে। তারপর তারপর আর কি, ট্রেনটা ঠিক ঘুরিয়ে দিলাম। বুড়ি যখন কেঁদে কেটে কোনো রকম আমাকে বললো তুমি বাবা ভগবান। শালা আমি মানুষই নয় আর আমার বলে কিনা ভগবান। হ্যাঁ আমাদের ডাবল প্রমোশন। উফ বাবা, এই কাদের কাছে একটা পিক ব্যথা এগুলো খুব জ্বালাচ্ছে রে। আর তুমি কি মিষ্টির দোকানটার কোনো খবর পেয়েছো? ও তো কাকারা দখল করে নিয়েছে। সে কি? তাহলে তোমার বিধবা বোনটা ওর কি হবে? কেন দাদা বলেনি আপনাকে? ও বড় হয়ে গেছে, বলে রে জানা হাত পা। কই বলেনি তো? বলে আমার কি হবে, আমি এখানে থাকি, দেশে ঠিক মতো যেতে পারি না। ও দোকানটা একাকে ওরকম, কাকারাও গে ঢুকে দিয়েছে। এই দুনিয়ায় কোনো বান মানে কেউ কাউকে জায়গা ছাড়তে রাজি নয় বুঝি। আমার একটা জুটে আপনি ছিলেন দাদা, নাহলে কবে সালা উঠে যেত। না না, ওই দোকানে তোমার হাত ছাড়া করা ঠিক হয়নি জীবন। তা অবশ্য ঠিক বুঝি, তবে বোনটা কাকে মামলা মোকদ্দমা করে দোকানটা করে রাখার চেষ্টা করতাম। ওটাই যখন হয়ে গেল দুষ, এখানে কিন্তু আমি বেশ আছি। ওই তুমি দাদার কাছ থেকে ড্রাইভিং আমি শিখতে পারি বুঝি, আমাকে আর পাই। এবারে ফেরার পথে কি হলো জানিস? হলো ভক্তিগড় ছাড়িয়ে দেখি একদল লোক রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে, হাতে ইয়া বড় বড় লাঠি, বললে এমসি পার্টি। 50 টাকা থেকে ওরা 4 টাকাতে হাত থেকে রক্ষে করে, গাড়ি কিছু 300 টাকা দিতে হবে। আমার আগের 5-6টা বিল্লিকা বাচ্চা দিয়ে দিয়েছে, ওরাও তাই লরি ছেড়ে দিয়েছে। সেই আমার পালা এলো, জীবনকে বললাম মাথাটা নিচু কর শালা। বাবা এইটুকু সময়ের মধ্যে কতগুলো সারা হলে বলো তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শালা বা মাথা নিচু কর বলেই লরি চালিয়ে দিলাম দুম করে। তো ওরা লাঠি চালালো না? লাঠি WBL 4691, বাঘের বাচ্চা, পাঞ্জাব বডি, ন্যাশনাল পারমিট, লাঠি। আরে এমসি পার্টি নয়, শালারা ডাকা ট্যাকটিক্স পাল্টেছে। তো তুমি বুঝলে কি করে? এমসি পার্টির লোক তো আরে বলতে পারে। ও এতদিন আমি গাড়ি চালাচ্ছি, সব পার্টিকেই আমি চিনি। এমসি পার্টি, বিপিএম পার্টি, ভোট পার্টি, ব্যান্ড পার্টি সব। শুরু করি বুঝি, অনেক রাত হয়েছে, খুব দখল গেছে আজ। জ্বালাই পুরুন জিনিস তো জমে গেছে। না না এরকম করো, কখন কি হয় সেবারে গেদে অর্ডারের স্মাগলারদের কাছে নাম বলা থেকে তুমি কি বিপদেই না পড়েছিলে মনে নেই? আরে না না, খেতে এসো, অনেক রাত হয়েছে, এত ধকল করে এসে তুমি পারোও বটে। আর চিনি দাও, ফুটে দাও, সামনে তোমার পরীক্ষা সেটা কি ভুলে গেছো নাকি? আরে এই আশ্চর্য, আমার দিকে মনে একটুও দেখবে না? এত রাত পর্যন্ত জেগে থাকা। কি তুমি শোবো না? তোমার একটা এত বড় অপারেশন গেছে, ঝিমি খেতে দিই। আমি খাইনি না। কেন? তোমার আমি বলেছি না আমার টিপতে দেরি হয়, তোমরা খেয়ে নেবে। আমি তো মাকে বলেইছিলাম খেয়ে নিতে, মা তো শুনলোই না।
তুমি এত রাত পর্যন্ত জেগে এত কর্তব্য করবে জানলে আর শুয়েই পড়তাম। তুমি এমন করো না মা সব ব্যাপারে, জানোই তো বাবা আজ ফিরবে, রাত হবে। বাজে না বকে যাও, গিয়ে শুয়ে পড়ো, সামনে তোমার পরীক্ষা, সেটা মনে রেখো, ভোরে উঠতে হবে তোমার। আর জামা কাপড়টাও দেখছি এখন ছাড়তে পারো, এত গল্পের কি আছে কে জানে, যখনই দেখছি খালি মেয়েটার সঙ্গে বক বক করছে। যেটা গল্প শুনতে খুব ভালোবাসে। তোমাকে আমার চাইতে তো বেশি আর কেউ চেনে না, তোমার গল্প তো সত্যি মিথ্যে মিশিয়ে খুব নাটক করে বলতে পারো তুমি, আর সব ঘটনা যেহেতু তুমি হিরো, ক্ষমতা আছে বলতে। আরে না না, মিথ্যে বলি না, একদম না। তবে সত্যিটাকে একটু বাড়িয়ে একটু রং চড়িয়ে বলি আর কি। আরেকটা ক্ষমতাও তো আমার ছিল, বলো ভুলে গেলে? গান, আহা সেসব পুরোনো দিনের গান লবি চালিয়ে চালিয়ে শালা কেমন জানোয়ারের মতো হয়ে গেছে। ভেতরটা এখনো তুমি কেমন আত্মা করে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, সব ভালো লাগছিল চুমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। আর তোমার মুখে জঙ্গল শ্বাস করো কম, এরকম নোংরা চোখে আমি ঘৃণা করে বলেছি। পরিষ্কার হওয়ার সময় কোথায় পাই বলো? এই সবসময় তো পেট্রোল ডিজেল আর মোবিলের মধ্যেই বসে থাকি। তোমার কাছে আর কতক্ষণ? তবে এবারে 4-5 দিন থাকবো, তারই গোপ কেটে একদম ফুল বাবু হয়ে যাবো। দেখো মন খুশি উর্বশী সেই রাতে, সুর ছিল গান ছিল এই টানে। ছাড়ো, হাত উঠবে না। আপনি কি স্টিয়ারিং ধরে গান গাও নাকি? হ্যাঁ, মাঝে মাঝে রাত্রির দিকে ঘুম কাটাতে গাই, জীবন শালাকে শোনায়, কিচ্ছু বোঝে না, বয়মান্নাদের মতো বলা তোমার দাদা। হ্যাঁ, ও শালাকে আসতে উফ, কথাবার্তা করে আমার একটু ভদ্রলোকের মতন করতে পারলে না বলো? সরি, চেষ্টা তো করি, আসলে অনেক দিনের উদ্দেশ্য। আর তোমার এখন একটু সংযত হওয়া উচিত। ঝিনকে নিয়ে তো আদিক্ষেতা এখন আর ভালো দেখায় না, লোকে কি বলবে? গুলি মারো লোকের কথা, যেটা তুমি ঠিক বলে মানো সেটাই করবে, লোকের কথায় তোমার কি ঘন্টা? সমাজকে বাদ দিয়ে তুমিও নও, আমিও নই। কতটা তোমার যাওয়া উচিত, কতটা নয়, তোমার শিখিয়ে দিতে হবে। চিনিটা এখনো ছেলে মানুষ। ওই এবার 21-এ পড়বে। এই বয়সটা আমার জীবনে কিভাবে এসেছে তুমি জানো না? তুমি সব কিছু ভুলে যেতে পারো, আমি পারি। আরে আমার তো কিছু কিছু জিনিস ভুলতেই হয় দিদিমণি, নাহলে নতুন জিনিস মনে রাখতো কি করে? এই কুকরিটা বড্ড ছোট, ও তোমার মতো নয়। হ্যাঁ, সে তো তোমার হালচাল দেখলেই বোঝা যায়। ঠিক আছে ঠিক আছে, এখন যাও তো, আর হেমিস্ট্রি করো না, খেতে দাও। জামা কাপড়গুলো ছেড়ে পোতলে ফেলে দাও, আর দয়া করে হাত মুখে ধুয়ে খেতে এসো। বাড়িটা যে তোমার লড়ি নয়, সেটা না বলে তো আমাকে কথা বলতেই হয়। ভুলি নাই প্রিয় ভুলি নাই, খুলি নাই রাঙা রাখি, মুছি নাই প্রেম চন্দন রেখা, দিয়ে সোজা ললাটে হাঁটি। একটু জল দাও তো। ডাক্তারের কাছে গিয়েছিলে? কি হলো? তোমার এই সপ্তাহে যাওয়ার কথা ছিল না? আমি ভালো আছি। না তুমি বলতে তো হবে না, তোমার যাওয়ার কথা তুমি যাবে ব্যাস। ঝিনিকে পাঠিয়েছিলাম, গেলে তো খালি একটা ফিস দিতে হয়। আরে তাতে তোমার কি? কি কি বলছে ডাক্তার? কিসব ওষুধ টষুধ বাড়িতে দিয়েছে। কই প্রেসক্রিপশন কই? ও ঝিনির কাছে, ও একসময় দেখলেই হবে, অত ব্যস্ত হবে কি আছে? আহা, সব সময় কি তোমার কথা মতো চলতে হবে নাকি? তার তো কথা ছিল। আ- আর সত্য শেষ হলো। কবে? কাল না পরশু। আজ তুমি আসতে পারো বলেছি, কাল হয়তো আসবো। ওই লোফারটা তোমার খোঁজে এসেছিল কেন? আরে না না, ও এখন ভালো হয়ে গেছে। তাই নাকি? ওরা আবার ভালো হয়? সত্যি, ও এখন জমি বাড়ির দালালি করছে। করছে ভালো, তা তোমার কাছে কি দরকার? ধানকলের মাঠের ওদিকে একটা 2-2.5 কাঠা জমি আছে বলছিল, ভাবছিলাম যদি কিনতে পারি ঝিনির নামে। হঠাৎ? না মানে আগামী মাস থেকে তো আর লরির কিস্তিটা দিতে হবে না, তাই ভাবছিলাম যদি কিছু অ্যাডভান্স দিয়ে রাখতে পারি, 6 মাস সময় পাওয়া যাবে বলছিল। ঝিনারে জমি কেনার কথা তোমার মাথায় এলো কেন? এমনি। ও কি তোমার এখানে চিরকাল থাকবে নাকি? ওর বিয়েতে হবে না? আহা, আমি অত শত চিন্তা করে বলিনি, তাহলে বরং তোমার নামে কি? কারণ নামেই কিনতে হবে না, ওসব পরে দেখা যাবে। আর পারলে ঝিনির জন্য 2-4টে গয়না করতে দাও, খালি হাতে তো আর মেয়েটাকে দিতে পারবে না। তুমি তো চিন্তা করো না, যে ব্যবস্থা সব করা আছে। সে থাকলেই ভালো। আর সত্যকে বরং বলো, পালিশ স্টেশনের ওদিকে একটা বাড়ি রেখে দিতে। এই পাড়াটা না আর ভালো লাগছে না,
খালি পরনিন্দা পরচর্চা, তাছাড়া কোনো বালাই নেই, অসহ্য। পাড়া পাল্টালে আর কি হবে, আমাকে আর জীবনকে পাল্টাতে পারলে তো। লজ্জা করছে না হাসতে? কবে তোমরা একটু ভদ্রের মতন হবে? এই হয়ে এলাম, আর কদিন তোমার স্কুলে পড়লেই। যাও গিয়ে শুয়ে পড়ো, কাল ভোরে আমায় উঠতে হবে। তোমার কি, তুমি বেলা 12টা পর্যন্ত নাক ডেকে ঘুমোবে? এদিকে সিনিটার পরীক্ষা। সেদিন কবে থেকে শুরু হচ্ছে? তোমার জেনে কি হবে? না মানে এ মাসের 26 তারিখ থেকে। ও তাহলে তো 22 নর্থ বেঙ্গল যাওয়া চলবে না? কেন? না মানে পরীক্ষার সময় দিদিকে দিয়ে আসা নিয়ে আসা। তো তোমায় ভাবতে হবে না, যেটুকু বলা আছে। ঝিনঝিন করে মাথা একেবারে খারাপ হয়ে যাবে। কেন তোমার জন্য হয় না? বান্ডার আলোচনা নিয়ে দিও। মন খুশি বসে সেই রাতে, সুর ছিল গান ছিল এই প্রাণে, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। লাগছিল তুমি ছিলে তাই। বললাম না শুয়ে পড়তে। সামনে রাখো রচনাকে, কারণ লাগতে পারে, মেঘেদের চিঠি উড়ে আসতে পারে। ও চাঁদ সামনে রাখো জোছনাকে, সামনে জোছনাকে। ওমা, বাবা খাবারটা পাচ্ছি না তো। চৌকির তলায় রেখেছি। শেষ হয়ে গেছে তো মা। যা আছে ওতেই হবে। তোমারটা দেবো? না, কেন? গামছা সাবান যার যার আলাদা থাকা উচিত। তোমারটা তো আমার মাঝে মাঝেই ব্যবহার করো। তখন তো কিছু বলো না। তর্ক না করে বাবাকে তোলো, যার জল বসানো হয়েছে। এখন তো 11টাও বাজে, 10 মিনিট বাকিও আছে। কাল তো অনেক রাতে শুয়েছে। রাত করে শুয়েছে তো তোমার জন্যই। ফিরতে না ফিরতে দিনের গল্প না ফেলে বসলে তো আর চলে না তোমাদের। সপ্তাহে তো বড় 2 দিন থাকে আমাদের সাথে, কত কথা জমা হয়ে থাকে বলো তো। আর বাবা যখনই আসবে তখন কত নতুন নতুন গল্প শুনতে পাই বলো তো। মা, জীবন কাকা এসছে, চায়ের জল দিও। তুমি বাবাকে তোলো আগে। বাবা, ওঠো, 11টা বাজে। চা করেছিস? দিচ্ছি, চাপিয়েছি। এখানে নিয়ে না। আবার শুনেছে, উঠো। আমার বিড়ির কৌটোটা দে তো। বলেছি না বাড়িতে বিড়ি চলবে না। তাহলে ওখান থেকে সিগারেটের প্যাকেটটা দে। আচ্ছা, দাঁড়াও। জীবন কি অনেকক্ষণ উঠেছো? কোথায় গিয়েছিলে? পাগলে গেছিলাম বৌদি, বিহারে। স্টোনজি বাঁধতে গিয়েছিলাম। গাড়ি খালাস করতেই 11টা হয়ে গেল। দাদা কি ঘুমোচ্ছে এখন? তোমার দাদা এবার কিরকম অনিয়ম করেছে? চামচা একটু টিপে দে না মা। কি হলো, ইজ্জত দিচ্ছ না যে? আমি তো শুধু গাড়ির খবর বলতে পারি বৌদি। WD-4691 এবারে কোনো গড়বড়। ঠিক আছে ঝিনু, ওখানে না বসে থেকে চাটা ছেঁকে দাও। ও বাবা, চাটা নিয়ে আসি। মদ খাওয়াটা কমেছে না বেড়েছে? তো শুধু পেশাব পাই বৌদি। আমি বলছি খাওয়ার পরে এমন মাথা ঝিমঝিম করে না, টেরি পাই না, কি বলবো টানছে। একদম মাঝে মাঝে বকবে না, বাইরে গিয়ে সব চলবে না। চলো তোমাকে ছাড়িয়ে দেবো বলে দিলাম, মনে থাকবে? চেষ্টা করবো বৌদি। মানে আসলে কি জানেন তো, এই গিয়ার কিলার ব্যাপারগুলো না এখন ঠিক মতো শিখে উঠতে পারছি না। তাদের জন্য বকে মাঝে মাঝে করে। তবে ব্রেকের ব্যাপারটা সোজা, দেখবে সারা এই ব্রেক বসে। আর বলছি না, বাড়িতে মাইরি শালা এসব চলবে না, তোমারও না আর তোমার দাদারও না।
বসে চা খেতে। বাবা বললো ঘরে যা বলছি তাই করো। ও বাবা চা, মা বললো বাইরে এসে খেতে। আচ্ছা ঠিক আছে, তুই রাখ, আমি যাচ্ছি। তুমি এসো, আমি চেঞ্জ করে দিচ্ছি। বাবা তুমি কি আজকে ঘোষপাড়াতে পুকুরে মাছ ধরতে যাবে? কত হপ্তাহে তো তোমাকে নিমন্ত্রণ করবো। আচ্ছা যাও। আমিও যাবো। কেন, তুই আজ পড়তে যাবি না? আজ তো রবিবার। হ্যাঁ তাহলে চল, দুজনে মিলে যাওয়া যাক, বেশি মজা করে মাছ ধরা যাবে। মাছ তুমি জীবনে ধরতে পারবে, আজও পারবে। কালকে তো গল্প কিছু শোনাই হলো না ভালো করে। তুমি এত রাত করে ফিরলে, মাছ ধরতে বসে ওটাই জানো। না তুমি যাবে না। কেন, ও চলুক না, তাছাড়া আজ তো পড়তে যাবে না, আর ও গেলে ও সেটা আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেবে, আর পারবে না। না যাবে না, দরকার হলে জীবন যাবে। আমি খেয়েছি। এই বসে বসে খুব তো চাপা যাচ্ছিস, গাড়ি দিয়েছে? হ্যাঁ কখন না দিলে তুমি আমার ছাড়বে রে? কত বাবা, বলছি না তোমার গাড়িটা নিয়ে আমার প্র্যাকটিস করবো। সাবধান, ওদিন যেখানে সেখানে বেড়াস কিন্তু। তুই বেটা, তোর শালা বয়সের গাছটা তো নেই, অবসর আছে সবার সঙ্গে। একদিনে ক্লাস গিয়ে ব্যাপারটা ঠিক মতো শিখতে পারলি না, ও গাড়ি গাড়ি তোর দ্বারা হবে না। যা দিয়ে জিলিপি ভাজবে যা। জিলিপি ভাজা অত সোজা না দাদা, আড়াই প্যার দিতে হবে, জড়িয়ে গেলে হবে না। তাহলে যাই দাদা গাড়িটা নিয়ে। আচ্ছা ঠিক আছে যা। শোনা বলো, ওষুধের ওখানে আমাকে বাড়িয়ে লাভ নেই। কেন, কি গাড়ির বেড়ে আমি বলতে পারবো না। বাইরে থাকতে তো সমানে অনেক খরচ, একটু ঘরে নেমে চলো। এখন তুমি দাঁড়িয়ে থাকলে কেন? যাও বাথরুমে যাও, রান্না তো হয়ে গেছে। ঠিক আছে বাবা, তুমি যাও যা। আরে তোর মা তো দুপুরে ঘুমোবে, তখন না হয় তোকে বাদ দিয়ে আমি যাবো ভেবেছিস? না মা রাগ করবে। আদৌ ওর দেরি পাবে না। না করলে আমি যাবো না। মা না তুমি কেমন যেন একটা হয়ে যাচ্ছে জানো। চিন্তায় চিন্তায় রে মা, আসলে আমি তো কি বলে তোর জন্য ভাবার সময়ই পাই না, তুই বড় হচ্ছিস কিনা। বেশি ভাবাটা কারোরই কোনো দরকার লাগে না বাবা। দেখ দিনু, তোর মার বিদ্যে বুদ্ধির দুনিয়াটা আমার মতো ফাঁকা নয়। সংসারটা সে সত্যিই অনেক বোঝে। খোলা আকাশের নিচে হাইওয়েতে তাকে লরি স্টিয়ারিং ঘোরাতে হয় না, তাকে গাড়ি চোটাতে হয় সংসারের ঘেরা পিঠে। মাসে যে 7-8 দিন তুমি আমাদের সঙ্গে থাকো, সত্যি মনে হয় পৃথিবীটা অনেক বড়, অনেক। এই 4টে রুটির মধ্যে বাঁধা নয় শুধু। সেখানে কত রকম মানুষ, কত বড় জীবন, কত রকম সম্পর্ক। তুমি যখন থাকো তখন সে পৃথিবীর সাথে তাল মেলাতে বড় ইচ্ছা করে আমার। তো বাঁধা জীবন, মায়ের সবসময় শাসন, সব সময় তুমি হয়ে থাকো, এজন্য আমার ভালো লাগে না। আমি তো বড় হয়েছি নাকি? হয়নি তাহলে? সবকিছু মায়ের ইচ্ছা মতো চাইতাম, এমনকি আমার নিজের জগৎও। এই এই পাখি রে, এই কি হয়েছে, কি হয়েছে আমাকে সত্যি করে বলো তো। জীবনটা তুমি ওকে যেভাবে দেখাও সেটা যে জীবনের সব কিছু নয়, পারলে সেটাকে বোঝাও। সেটা বুঝতে বুঝাতে অনেক শুনো কোথায় যাচ্ছ? সাবধান। বুঝতে পারছো তো এটা মাথা তুমি কতটা বিগড়েছ? এই কথা কেন বলছো? যা বলছি তা তোমার না বোঝার কথা না। দেবু সম্বন্ধে কিছু বলেছো? কই না তো। তো রাত পর্যন্ত তো গল্প হলো, আর আসল কথাটাই বলেনি তোমাকে। দেবুর চাকরিটা হয়ে যেতে পারে। ভালোই তো। দেবুর চাকরি পেলেই আমি ঝুঁকের বিয়েটা দিয়ে দিচ্ছি। আহা, তুমি তো হড়বড় করছো কেন? কি এমন বয়স হয়েছে ওর? বিয়ে দেবার মতন যথেষ্ট বয়স হয়েছে, আমি কোনো রিস্ক নিতে চাই না। তখন কি ঘটে যায় সে এত ভালো করে বলতে পারি না না। তুমি মিথ্যেই এত চিন্তা করছো। তাছাড়া ওর মতামতটা নেবে তো। ঝিমিকে দেবুকে পছন্দ করে? ঝিমির পছন্দ অপছন্দ নিয়ে তোমার মাথাটা না ঘামালেও চলবে। কেন দেবু ছেলে হিসেবে খারাপ কিসের? ভালো ফ্যামিলি, বাড়িতে মার বোন ছাড়া কেউ নেই, দেবুই সব, একটা গ্র্যাজুয়েট ছেলে। আহা, তুমি তো তোমার সুবিধাটাই বড় দেখছো। নিশ্চয়ই দেখবো, ঝিমির ব্যাপারে তোমার কোনো দায় থাকতে না পারে, কিন্তু আমার তো আছে। আমার কোনো দায় নেই? থাকলে অমত করবে না। আমার তো মনে হয় না দেবু ঝিমির তুলনায় খুব একটা যোগ্য পাত্র। তুমি
এমনকি রানাঘাটে পড়ে শুনি সবাই তো বিয়ে পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, বিশাল একটা ফ্যামিলির মেয়েও তো নয় সে, কিন্তু অর্জন করলো কি সে? হ্যাঁ, লরি ড্রাইভারের মেয়ে, এটাই তোর পরিচয়? যাকে জীবনের 14 আনা গাড়িতে আর 2 আনা বাড়িতে, কিসে ভালো কিসে মন্দ আমার মতে কি এসে যায়। তবে তবে মেয়েটা হঠাৎ বিয়ে না দিয়ে তুমি যদি ওকে আর একটু পড়াতে, আর একটু বড় কিছু হওয়ার সুযোগ করে দিতে, তাহলে দেখতে মেয়েটা তোমার একেবারেই খেলনা নয়। অন্তত অন্তত নিরঞ্জন মাস্টার তোমাকে তাই বলে। যাকে এটা এখনো ফিরল না। গেছে সাবান আনতে। সাবান আনলি? পয়সা দিলি কোথায়? দোকানে ধার বাকিদের জিনিসের আমি পছন্দ করি না, তুমি জানো না? বলেছিলাম তো ওতেই হবে। সবটাতে খালি ওদের বাড়াবাড়ি। আরে আরে ঝিনুক, দেবুকে তোর পছন্দ? ও এই ব্যাপার, আমার বলিসনি তো। আমি ভেবেছিলাম তুই অনেক বড় স্বপ্ন দেখতে চাইবি, সত্যিকারের বড় মানুষ হতে চাইবি, অনেক তুই পড়াশোনা করতে চাইবি। লরি স্টিয়ারিং ধরে বসে থাকতে থাকতে তোকে নিয়ে আমি অনেক কিছু ভাবতে চেয়েছি। আমি যে আতর দানে ভরা, আমি যে আতর দানে ভরা, কাজ হলো যে গন্ধে খুশি করা, কেতারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে কার কেতারে। সেখানে টিভি আছে, সন্ধ্যে 6টার পর টিভি কথা বলে, মানুষজন সব। তোমাদের এখানে আসলে তবু একটু জ্যান্ত মানুষের আওয়াজ পাওয়া যাবে। তো রেডিও আছে। সকালে আসলে কেন টিভি দেখছিলে? যে বলো, টনটন থাকরা, কোমরে ধরাও থাকরা। শ্যামলার বাপ আবার হাতে বিছানা নিয়েছে না, আমার বাড়িতেই চিত্রহার দেখা হয়ে যাচ্ছে দিদি। সব কাজ এক বেলায় করতে কত সময় লেগে গেল বলতো? কটা বাজে এখন? 8টা 15। ওরে বাবা, চলি এখন। মার কাছে যাও না। না থাক, মাইনে থেকে আবার কি করবো? আচ্ছা দাঁড়। ঠিক আছে, এই সময় দরকার আছে। তোমার বাবা ফিরেছেন? হ্যাঁ কাল ঘোষ কাকাদের বাড়িতে গেছে। জানো, আমার চাকরিটা বোধহয় হবে না। তুমি যে বললে রেজাল্টটা ভালো হয়েছে, এটা তো হয়ে যাবে। হ্যাঁ, এত আশা করেছিলাম। আমার ওই মেসমশাই তো ওই অফিসেই ইউনিয়ন করে, তাকেও তো ধরেছিলাম। তাহলে হবে না বলছি কেন? মেসমশাই এখন আসল কথাটা বলছেন। কি আসল কথা? বলছেন 15,000 টাকা না হলে নাকি চ্যানেলের নাম তোলা যাবে না, এটাই নাকি সিস্টেম। জানো, আমি টেনে টুনে ওই 1000 জোগাড় করতে পারি। বোনের বিয়ের জন্যে মা যেরকম ঠিক করে রেখেছিল ওইটাই না হয় ভাঙে নেব। কিন্তু
বাকি দশের যে কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। ইম্পসিবল, ছেড়ে দাও, ও চাকরি তোমার দরকার নেই। কি বলছো কি ছিল? চাকরির বাজার তুমি কিছু জানো না? জানলেও এটা মেনে নেওয়া যায় না রেবুদা। অন্য পরীক্ষা দাও, অন্য চাকরির চেষ্টা করো, আর ওসব যাও কিছু করো, ব্যবসা যাও কিছু। দেখো ছিল, তুমি ছেলে মানুষের মতন কথা বলো না তো। ব্যবসা করা কি মুখের কথা? তার জন্য পুঁজি লাগবে না? আর পরীক্ষা কতবার কত জায়গায় দিয়েছি তুমি জানো না? অলরেডি তো সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যাংকের বয়স পার হয়ে গেছে। হয়েছে কোথাও কিছু? আমি তো আর তোমার মতো অত ব্রিলিয়ান্ট নই, তাই না? আমার হবে না, কোথাও কিছু হবে না। রেবুদা, তুমি আমাকে মাধ্যমিক অবধি পড়িয়েছো, তখন যদি জানতাম তোমার থেকে এমন কমপ্লিমেন্ট পেতে হবে তাহলে মোটেই তোমার বাধ্য ছাড়তে হতাম না। ঠাট্টা করছো? আমার প্রবলেমটা তুমি বুঝতে পারছো না, কিংবা হয়তো বুঝতে চাইছো না। তুমি দেখো ঝিনু, এটাই আমার লাস্ট চান্স। এখানে ভিতরে লোক আছে, চেনাশোনা আছে, এগুলো যদি না হয় আর কোথাও কিছু হবে না। মার পেনশন আর আমার টিউশন করা মাত্র টাকায় যে আর সত্যি চলছে না ঝিনু। টাকাটা আমার যে করেই হোক জোগাড় করতেই হবে। কি হলো, চুপ করে রইলে কেন? কি সত্য তো বলো। তুমি মনে বলো, তোমার গানের সাথে আমি ফিল করতে পারছি, কিন্তু দ্বিতীয় চাকরিটা যে তোমার বাবাকে একবার বলো না, উনি যদি কিছু ব্যবস্থা করে দিতে পারেন। 2-3 বছরের মধ্যেই আমি শোধ করে দেবো। চাকরিটা একবার পেয়ে গেলে তারপর তো আর কোনো প্রবলেম হবে না। যদি কিছু সুদ লাগে তাও। ছি রেবুদা, বাবাকে তুমি এতদিনে এই ছিলে? সরি ঝিনু, আমার বোধহয় মাথা ঠিক নেই, একবার বলে দেখবে। দেখো রেবুদা, আমার বলতে খারাপ লাগছে, কিন্তু তুমি তো জানো বাবা আমাদের রিলেশনশিপ মেনে নিতে পারেন না। তারপর যদি শোনেন যে তোমার চাকরির জন্য টাকা দিতে হবে, এই ব্যাপারটাই আমি চাইছি না রেবুদা। আচ্ছা ঝিনু, এই চাকরিটা কি কেবল আমার মা বোনের জন্যই শুধু দরকার? এর সঙ্গে কি তোমার কোনো সম্পর্ক নেই? বাবাকে যতটুকু জানি তিনি কখনোই মেনে নেবেন না আমি বা কেউই এ ধরনের কোনো কাজ করি, কাজে কোনো প্রয়োজনই হোক না কেন। দেখো ঝিনু, সবসময় সব কিছুতে তোমার বাবার কথাটা না বলে নিজের কথাটা বলো তো। তুমি নিজে কি মনে করো? বাবার কথাটাই বেশিরভাগ সময় আমার নিজের কথা বলে মনে হয় রেবুদা। ও আচ্ছা, তোমার বাবার পছন্দটা যে আমাদের রিলেশনের মধ্যে এতটা ভয়টালা দাঁড়াবে তা সত্যিই ভাবিনি কোনোদিন। এনিওয়ে, তোমার চোখে তোমার বাবা আর তোমার বাবার চোখে তুমি চিরকাল অসাধারণ হয়েই থেকো। আমি খুবই সাধারণ, এভারেজ সাধারণ মানুষ, একটু প্র্যাকটিক্যাল হয়। তাই তোমাদের অপছন্দের হলেও এই চাকরিটার প্রতি আমার লোভ থাকাটাই স্বাভাবিক। আমাকে তো খেয়ে বেঁচে থাকতে হবে, তাই না? চলি। দেবুদা, তুমি যখন আমাকে পড়াতে তখন তুমি একবার টানা 48 ঘন্টা সাইকেল চালিয়েছিলে, তোমার মনে আছে? হঠাৎ আর সে কথা কেন? আমি বাবাকে এটা বলেছিলাম। বাবা তখন বলেছিল ওকে বল এক জায়গায় ঘুরপাক না খেয়ে ও যেন সাইকেল নিয়ে যায় পাহাড়, পারলে গোমুখে গিয়ে গঙ্গার উৎপত্তি স্থলটা নিজের চোখে গিয়ে দেখে আসে। হ্যাঁ, তোমার বাবার পক্ষে এরকম উদ্ভট কথা বলা সম্ভব, সেরকমই বলেছেন। হয়তো তোমাদের কাছে তাই, কিন্তু এই যে তুমি একটা চাকরির জন্য যা করতে চাইছো, যতটা নিচে নামতে চাইছো, এটা যে আমি মন থেকে মেনে নিতে পারছি না। তুমি অসাধারণ না হতে পারো, অতি সাধারণই বা কেন? আচ্ছা, তুমি কি বলতে চাইছো বলতে তাহলে ছিল? কারণ তোমার বাবার কথা মতো এই চাকরির চেষ্টা ছেড়ে দিয়ে সার্কাসে ঢুকে গ্লোবের মধ্যে মোটর সাইকেলে পাক খাবার চালিয়ে দেবো? দেখো ছিল, সবকিছুর একটা সীমা থাকা দরকার। সরি, এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইছি না, সেটা আনলাভন হইতে বলেও নয়। দেবু শোনো, তোমার টাকাটা কবে লাগবে? মাসিমা, এখন তো মনে হচ্ছে লাগবেই না। তুমি যা ভালো বোঝো তাই করবে। ঠিকই বললো, তাই তোমার কথা না ভাবলেই ভালো। আর এই চাকরিটা তোমার দরকার দেবু, তোমার জন্য, ঝিনুকের জন্য। কবে লাগবে টাকাটা? মাসিমা, টাকাটা কিন্তু আমি ছাড়িনি। সে দেখা যাবে কবে লাগবে তুমি বলো। কারো কিছুর মধ্যে পেলে সুবিধা হয়, নাহলে তো বুঝতেই পারছি না অন্য কেউ। তুমি কাল সন্ধ্যাবেলা একবার এসো, আমি ওর বাবার সঙ্গে কথা বলবো। ঝিনুক কেন সব ব্যাপারে মেসোমশাইয়ের রেফারেন্স টানে, আমি না সত্যি বুঝতে পারি না। বড় আশ্চর্য লাগে আমার। তুমিই তো বাবা সাহায্য চাইতে, আমি তো সাপ করে তার কথা টেনে আনি। চুপ করে ছিল, দেবু তো ঠিকই বলছে, সবকিছুর একটা সীমা থাকা দরকার। তুমি চিন্তা করো না বাবা, আপনার অবস্থা ঠিক হয়ে যাবে। আমি জানতাম, আর কেউ না বুঝুক, আপনি অন্তত আমার প্রবলেমটা ঠিক বুঝবেন। আজকাল আসি মাসি, হ্যাঁ, পরে আসি। তুমি এটা
রিস্কটা তো তোমারই নেওয়া উচিত ছিল। যা করবে যা, তোমার বাবাকে যা বলার আমি বলি। শোন, ভালো ছেলে রে, না একটা দায়িত্ববোধ আছে। ওকে বিয়ে করলে তুই সুখী হবি দেখিস। আর চুলগুলো আশ্বাস নিই, বাদিস নিই, কেমন উস্কো লাগছে বলতো? যা চুলটা নিয়ে আয়, আমি পড়বো এখন। হ্যাঁ না মা, কতক্ষণ লাগছে? যা নিয়ে আয়। আমি এখন সব দিকটা ঠিকঠাক দেখতে পারি না বলে তুই একটা খেয়াল রাখবি না। কি কান দুটো ফাঁকা কেন? দুটো খুলে রেখেছিস? দুটোগুলো পরে নিস কেমন? মাস্টারমশাই কি বলেন জানিস? আপনার মেয়েটা ব্রিলিয়ান্ট, আত্মভোলা, রাবেয়ার মতো। রাবেয়াকে জানিস তো? ও জ্ঞানী সন্ন্যাসিনী। গগনচন্দ্র আছো নাকি? গগন, আসুন মাস্টারমশাই। তুমি তো দুপুরে ঘোষেদের ওখানে গেছেন মাছ ধরতে, এখনো ফেরেননি। বসুন মাস্টারমশাই। এত রাত হয়ে গেল এখনো ফেরেনি? না, আচ্ছা, ও কি এখন আছে নাকি কালকে আবার চলে যাবে? বলেছিলেন তো 3-4 দিন থাকবেন এবারে। তো ফিরলে বলবো কাল সন্ধ্যে 7টায় উন্নয়ন কমিটির একটা মিটিং আছে আমার বাড়ি যেন একবার যায়। অনেক রাস্তায় তো পুকুরের মধ্যে চলে যাচ্ছে, এগুলো নিয়ে একটু আলোচনা করা যাবে। আর তাছাড়া ভবনের লরি ওয়াস্টার করণের মধ্যে ঢুকছে, তাই ওর উপস্থিতির একটু দরকার। আজ তাহলে চলি বৌমা। সে কি মাস্টারমশাই, একটু চা খেয়ে যান। না মা, আজ থাক, সন্ধ্যে থেকে বাচ্চারে খুলে গেছে। তাহলে একটু জল খেয়ে যান, শুধু মুখে ভেবে যাবেন। হ্যাঁ, সেটা হোক। মাস্টারমশাই বসুন। তারপর তোমাদের এখন সব খবর কি বৌমা? অপারেশনের পর তোমার শরীর ঠিকঠাক তো? হ্যাঁ, এখন ভালোই আছে। সত্যি কথা বলতে কি জানো বৌমা, সত্যি কথা বলতে কি জানো, এই কলোনিতে যে কটা ফ্যামিলি আছে না, একমাত্র তাদের মধ্যে তোমাদের সাথে আলাপ করি আমার বড্ড ভালো লাগে। তোমরা সত্যি এসেছো। হ্যাঁ মা, তোমার স্পেশাল অনার্সের সেকেন্ড পার্টটা এই মাসের 26-এ। হ্যাঁ মাস্টারমশাই, প্রিপারেশন কেমন তোমার? মোটামুটি। তা বললে তো শুনবো না। আমার ফার্স্ট পার্টে তুমি 72% পেয়েছো। হ্যাঁ মানছি, তোমার মায়ের অসুস্থতার জন্য তোমার প্রস্তুতিতে হয়তো কিছু বিঘ্ন ঘটেছে, কিন্তু মা তোমার কাছে আমি আরো ভালো রেজাল্ট আশা করিব। যাও মা, পড়তে যাও, দিনগুলি আছে, একটু মন দিয়ে পড়ো, স্ট্যান্ডার্ডটা বজায় রাখতে হবে নাকি? যাও পড়ো। আর বৌমা, আমি তো গগনচন্দ্রকে প্রায়ই বলছি, এই ফ্যামিলি পিস মানে পারিবারিক শান্তির আদর্শ এক্সাম্পল হচ্ছে তোমাদের পরিবার। এই বৌমা হাসছো, তুমি ভাবছো সুযোগ পেয়ে আমার মাস্টারি করে টিচার শিখে যায়। না না, আপনি আমাকে খুব স্নেহ করেন তো, তাই না না, শুধু তাই কেন, এই গগনচন্দ্রের কথাই ধরো না। হ্যাঁ, পরিবেশের কিছু দোষ মানে এনভায়রনমেন্টাল ক্রাইসিস কিছু হয়তো ওর মধ্যে আছে, কিন্তু অমন উদার হৃদয় ভদ্র মানুষ হঠাৎ পাবে না, ওর মধ্যে যেন কিছু একটা আছে, একটা আনকমন ভাব। আর বৌমা, তুমি তো সব দিক দিয়েই অনন্য, এমন অদ্ভুত আভিজাত্য, এমন শিক্ষিত মানসিকতা এই ধরনের পরিবারে একরকম বিরলই বলা যায়। আর তোমাদের মেয়েটিও হয়েছে ঠিক, যেমন মেধাবিনী তেমনি সুলক্ষণা। মাস্টারমশাই এভাবে বললে অন্যরা যে ইচ্ছে করবে। তা মিথ্যে বলবো না বৌমা, এই কলোনি অনেকেই তোমাদের মনে মনে হিংসে করে, তোমার নাকি না বলছো, তুমি নাকি আর 5 জনের সঙ্গে ঠিক করে মিশছো না, তোমার মেয়েকে মিশতে দাও, ইত্যাদি কত কথাই তো কানে আসে। তা আমি বলি কি, রেন্ডার আনটু সিজার হোয়াট ইজ সিজার্স, সিজারকে তার প্রাপ্য তো দিতেই হবে, হিংসে করলে হবে?
চেষ্টা করতে হবে, তবেই হবে। কথা বাদ দিন মাস্টারমশাই, আপনি এখন কেমন আছেন সেটা বলুন। একা মানুষ, আমার তো সবসময় চিন্তাই হয়। আর বৌমা, আমি আমার প্রাপ্য পাচ্ছি। নাও আই এম 61। এই 61 বছর বয়সে নিজের হাত পুড়িয়ে ফেলে হচ্ছে। বাবা বলতেন, বাবা নিরঞ্জন, দাঁড়াতে শেখ বাবা, দাঁড়াতে শেখ। মিলিটারি ডাক্তার ছিলেন কিনা, তো ওই বাবার কথাতেই দাঁড়াতে শিখলাম, বসতে না। যে বয়সটায় একজন মানুষকে একটু সুস্থির হয়ে বসতে হয় জানো, সেই বয়সটাতেই আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। যাক, ওসব কথা থাক, আজ চলি। মাস্টারমশাই কিছু মনে করবেন না, বলছি অনেকদিন তো হলো, লোকটাকে বোঝাতে পারি, একবার দেখুন না চেষ্টা করে। লাভ নেই, where is the shackle? মানুষ তো দাঁড়িয়ে বসা ময়না নয় রহিমা। তার সাথে আমার গুণগণার হওয়া নেই, সে আসবেও না। হ্যাঁ, হয়তো একটা সন্তান থাকলে ব্যাপারটা অন্যরকম হতে পারে। আসলে সন্তানই তো স্বামী স্ত্রীর মধ্যে একটা ব্রিজ, এটা সেতুর মতো। ও জানে তোমরা 5 জন আছো, যে কটা দিন আমার আছে চলে যাবে এমন করে। আজ তাহলে চলি বৌমা, কেমন? ভগবানকে বলে দিও। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাবে। টর্চ আছে। ঝিনু, কটা বাজে? 9টা। মানে বুঝেছ কি, তিনি ওখানে জমে গেছেন, চলো খেয়ে নেবে। তুমি খেয়ে নাও না মা, ডাক্তারবাবু বলেছেন। চল না, দুজনেই খেয়ে নি। বাবা একা খাবে? তোমার তো ঠিক, আর সুস্থ হয়ে ফিরবেন বলে তো মনে হয় না। কে তার জন্য অপেক্ষা করবে? বাবার এই জিনিসটা না তোমার ছাড়ানো উচিত ছিল মা। তুমি কি চেষ্টা করিনি ভেবেছিস? পারি। তাহলে আমাকেই চেষ্টা করতে হবে। আমি মনে করি না যে বাবাকে যদি আমি একটু স্ট্রিক্টলি বলি তাহলে বাবা আমার কথা ফেলতে পারে। কতটা তোমার অধিকারের মধ্যে পড়ে আর কতটা নয়, মাঝে মাঝে তুমি ভুলে যাও সেটা। বাবা কি তোমার বন্ধু হয়? একটা বয়সের পর বাবা মা ছেলে মেয়েদের বন্ধুই, তাদের অনেক ব্যাপারেই অনেক কথা বলার অধিকার জন্মায়। সব ব্যাপারে নয়। সব ব্যাপারে এটা নির্ভর করে যে বাবা মা ছেলে মেয়েদের সঙ্গে মিশছে কিভাবে তার উপর। আচ্ছা, তোমার বাবা মিশতে পারে আর আমি পারি না, তাই তো? দেখছিল আমাদের এই সিস্টেমে পুরুষ মানুষরা হচ্ছে প্রিভিলেজড ক্লাস। পুরুষরা চট করে খারাপ হতে পারে, আবার ভালোও হতে পারে। লোকে তাদের ভুলগুলোকে জোর গলায় বলে, আর দোষগুলোকে এই এনভায়রনমেন্টাল গার্লফ্রেন্ড বলে উড়িয়ে দেয়। আমাদের কাছে কিন্তু তা নয়, বড় গুরুত্বটা পা হরতালে আমাদের টেন্স হওয়ার কেউ থাকে। আমি না তোমার কথা কিছু ফলো করতে পারছি না। ফলো না করার তো কিছু নেই, যথেষ্ট বয়স তোমার রয়েছে, তুমি এখন আর বলছি কুকিটি নেই। কেন এসব ইরেলেভেন্ট কথা বলছো তুমি? বলছি এই কারণে তোমার ভবিষ্যতে তোমার বাবার কোনো দায় থাকতে না পারে, কোনো রেসপন্সিবিলিটি থাকতে না পারে, কিন্তু আমার তো আছে, তাই আমাকেই সাবধান যেতে হয়, রাস্তা করতে হয়। এই কথাটা তুমি বারবার কেন বলছো যে বাবার আমার উপর কোনো দায় নেই? কারণ খেতে এসো। বসো। सजन रे झूठ मत बोलो, सजन रे झूठ मत बोलो। এই শালা কোন ছবির গান বলতো এটা? দূর শালা, तीसरी कसम। এটা কো কেন চলো দাদা। বলবো ঘরে বসিয়ে তুমি ঘরে যাও, তুমি কিছু খাবে? না বলি, বলেছিলাম না গাড়ির ব্রেক কথা অত সোজা না। বাবা এই গাড়ি ব্রেক কষলেও থামে না। কে সীতা? বললাম ঝিনুককে যেতে দাও, ও গেলে ঘষে না, আমাকে আটকে দেবো না, যেতে দিলে না গো। একটু মদ খেয়ে ফেলেছি, সরি,
ক্ষমা করে দাও, ক্ষমা চাইছি আমি। আর তুমি বাইরে খেয়ে এসেছো? ছি, কিছু খেয়েছো? হ্যাঁ, রুটি মাংস। কার রুটি হয়েছে? কি হলো জিরু? জিরু, ঘর থেকে আমার গামছাটা ভিজিয়ে এনে দে না, চোখ মুখ থেকে আগুন বেরোচ্ছে, দে না। দে আমার গামছাটা ভিজিয়ে। কিচ্ছু দেবো না, কিচ্ছু না। তুমি এসব খেয়ে এসে আমাকে ঝিঝি বলে ডাকবে না। কম করো না, কম করো না। ওরম করে বলিস নিয়েছিলি, আমার কষ্ট হয়। আমি সব ছেড়ে দিতে পারি, তোর জন্য আমি সব পারি। তুই যদি না চাস আমি মদ খাওয়া ছেড়ে দেবো। শুধু তুই আমাকে যাসনি থেকে ছেড়ে যাসনি। তুই যদি না চাস আমি মদ খাওয়া ছেড়ে দেবো। তুই যদি না চাস আমি মদ খাওয়া ছেড়ে দেবো। আমি মদ খাওয়া ছেড়ে দেবো। তুই যদি না চাস আমি মদ খাওয়া ছেড়ে দেবো। প্রেম করেছি জীবন, এই সারা জীবন, এই তুমি আজকে তো কামাই করে কেন? শ্যামলার বাবা আমার হাতে বিছানা সেই তো না বুঝলাম, কিন্তু তোমার বৌদির তোমার সাথে একটা অপারেশন হয়েছে, তার উপরে সামনে ঝিনুকের পরীক্ষা, রান্না বান্না সব তাকে নিজেকেই করতে হয়। তারপর তুমি যদি হুটার কামাই করো, তাহলে ঘর মোছা বাসন মাজা ওই একা হাতে সে কি করে পারে বলো তো? এই সারা জীবন, তোমার বৌদি কোথায় গো? বাথরুমে। ও আচ্ছা, এই সারা জীবন আর কথা বলবে কি হচ্ছে নাকি শালা? কি হচ্ছে কি বাবা? আচ্ছা আচ্ছা, তুই বলছিস না, ঠিক আছে, বাড়িতে এসব বলবো না। তুমি যে ফাগুন রঙেরও আগুন, হ্যাঁ এসে মনে করো। তোমার মাধুরী তোমার মদিরা কর্ম। বাবাবাবু 5টা টাকা হবে? এই মাসটা বড় টানাটানিতে পড়েছি। আমি বৌদিকে বলতেন পড়ে যাবো। ঠিক আছে, যথেষ্ট হয়েছে। এই নাও, দয়া করে হাত নামাই করো না, করলে এই যে দিচ্ছি এটা অফিসে বলে দেবো। যাও আমি তুমি যে বসে গো ধারা। হ্যাঁ মরণ দশা। ডাক্তার দাদা, ডাক্তার দাদা আর কথা বলবে? কাল রাতে তো আমি খেয়েছি, চান্স পেলে ঘুমিয়ে না। রাতবেলা উঠে কেউ ঘুমোয়? তাহলে কি করছি? কাল না পাকা পায়ে শুয়ে ঘাড়ে ব্যথা হয়েছে, তো আপনি ডানটা শুয়ে শুয়ে দেখলাম দাদা কমে গেল। হয়েছে? এই না, দাদা না বাদিক থেকে ডান দিকে গেছে। তুমি সবাই এত বলছো না, বাড়িতে এসব বলবো না। এই শোন, তুই যা, লরির পেছনের লাইটটা লুজ হয়েছে, এই কাপটা ঠিক কর, যা। আর শোন, গাড়িটা ধুয়ে দিস। চিনি, আমাকে একটু চা করে দিবি না? মা এসে দেবে। আচ্ছা থাক। তুই তুই আমার উপর খুব রেগে আছিস তাই না? আমি তো বলেছি আমি মদ খাওয়া ছেড়ে দেবো, তুই যদি না চাস আমি সত্যি ছেড়ে দেবো। কালকে না মাকে এসব বলেছিলাম, আজ তো তা নয়। তাও রাগ করে থাকবি? আজকাল তো বাড়িতে আমি এসব খেয়ে আসি না। কেন খাও ওসব ছাইপাস বাবা? বাড়িতেও কেন খাওয়া বন্ধ করতে পারো না বলো? আমাদের লাইনটাই এরকম জানিস, মানে তুই না খেলে। এমন অনেক ড্রাইভার আছেন যারা এসব একদম খেয়াল করেন, আর ড্রাইভার মানেই যে খেতে হবে, এটারও কোনো যুক্তি পাই না। তা অবশ্য ঠিক। প্রথম তোমার আবার অসুবিধা হবে ঠিক, তারপর দেখো ঠিক অভ্যেস হয়ে যাবে। দেখ ছিল, লরি যখন ছোটে তখন কোথায় সে যাবে তা জেনেই ছুটে, সে যত দূরেই হোক। তেমন মানুষ যখন খাটে, পরিশ্রম করে বেঁচে থাকে কোন একটা লক্ষ্যকে সামনে, না হলে সে খাটতে পারতো না, বেঁচে থেকেও দূরে থাকতো। শুধু তোর জন্য
শুধু তোর কথা ভেবে আমি রাতের পর রাত জেগে মাইনের পর মাইন লড়ে চালাতে পারি। আর এটুকু পারবো না? ও আমি ঠিক পারবো, দেখিস, ও আমি ঠিক পারবো। তুমি না দারুণ ফ্যান্টাস্টিক ক্যারেক্টার, দারুণ। এই রে, এইটা আমার কোনো গালাগালি দিলে না তো? অনার্সের পড়া থেকে থাকে। ফিলোসফিতে আমার ফেভারিট ক্যারেক্টার হলো ডায়লগ। আচ্ছা, সে বড় সহজ সরল কথা, কিন্তু তার কথার মধ্যে থেকে অন্য কথা বেরিয়ে আসে। ও রাজপথে সে হাতে লণ্ঠন নিয়ে ঘুরে বেড়াতো আর বলতো, মানুষ খুঁজছি, মানুষ। মানুষ করছে? বাহ, এটা বাড়ি মজার মানুষ। আরে এই যে আমাদের হেমন্ত মুখোপাধ্যায় রানার রে, সেই যে সেই গানটা, রানারে ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানারে ছুটেছে খবরের বোঝা হাতে, রানার ছুটেছে রানার। বিনু, যাও পড়তে যাও, সামনে তোমার পরীক্ষা সেটা কি ভুলে গেছো নাকি? ওকে ছেড়ে দাও, ঘরে চলো, তোমার সঙ্গে আমার কথা আছে। আদিক্ষেতা না দেখিয়ে সত্যি যাতে ভালোবাসার চেষ্টাটা করো। আর পড়তে হবে বলো না? তোমার দেবুকে একটু সাহায্য করতে হবে। মানে? দেবুর চাকরিটা হয়ে যাবে, তবে তার জন্য 15,000 টাকা লাগবে। ও কাজ জমা করতে পারবে বলেছে। আমি কেন? যাতে সে চাকরিটা পায়, তার চাকরির উপরে কিন্তু বিয়েটা নির্ভর করছে। ও তার মানে পণ? ফোন কেন? তুমি ধার দেবে, ও 2-3 বছরের মধ্যে শোধ করে দেবে বলেছে। কোথা থেকে দেবো আমি? এখান থেকে পারো দেবে। মেয়ের জন্য তুমি এটুকু করতেই হবে। না, মেয়ের জন্য এই কাজ করা যায় না, এটা অন্যায়। এটা অন্যায়। বিয়ের চেষ্টা করাটা? না, বিয়ের নাম করে টাকা নিয়ে চাকরি বাঁধার চেষ্টা করাটা ঝিনুক একটা গাল না নয়। সত্যি কথা বলো তো, তুমি কি চাইছো? ঝিনুকে চিরকাল ধরে রেখে দেবে? আমি কি সে কথা বলেছি? কিন্তু এভাবে আমার বিয়ে দিতে হবে কেন? অমলের ব্যাপারেও তুমি একটা অশিক্ষিত মাতাল, বাপের পয়সা আছে তো কি? তুমি তো তাই, তুমি তোমার তো পয়সাও নেই। সীতা, তুমি আমাকে পেয়েছো। সীতা, তুমি শুধু শুধু আমাকে অপমান করছো। টাকা দিয়ে, ঘুষ দিয়ে এভাবে চাকরি দেওয়া তো অন্যায়। অনেককেই তাই করতে হবে। যে যা করেন করুক, আমরা ঝিনুকের জন্য তা করবো কেন? ঝিনুক কি আমাদের বোঝা? যে জীবনে কোনো অপরাধ না করে থাকলে সব কথা তোমার মুখে মানাতো। আমি যা হতে পারিনি, তুমি যা হতে পারোনি, তুমি কি চাও না ঝিনুক তাই হোক? দেখো, বড় বড় কথা বলো না। যে সত্যিটা তুমি আর চেপে যেতে চাইছো সেটা আমি জানি। ভেবেছো আমি কিছু বুঝি না, না? ঠাকুরের সম্মুখ ঝিনুকে দিয়ে আমি দেবই, দেবুর সঙ্গেই দেবো। দেবুকে টাকাটা তুমি দিতেই হবে, দেবুকে নিজের পায়ে দাঁড় করাতে হবে। অন্যায় করে কখনো বড় হওয়া যায় না। আমি আমি নিজে কখনো মাথা নিচু করে বড় হতে চাইনি। তাই হারমোনিয়ামই বলো আর টাইপরাইটারই বলো, শেষ পর্যন্ত এর হাতে উঠলো লরি স্টিয়ারিং। দেবু তেমন একটা কিছু বলো, আমার তো তাতে কিছু বলার নেই। নিজের উদাহরণ টেনো না তো। নিজেকে তুমি কি ভাবো? এসব তুমি ঝিনুকের মতো বাচ্চা মেয়েকে বোঝাবে, ওর বাবাকে বিয়ে দেবে, ওর কাছে গিয়ে হিরো সাজবে। আমার কাছে তুমি এসব চালাকি করতে এসো না। কিন্তু তুমি টাকা দিতেই হবে। তুমি ঝিনুককে জিজ্ঞেস করছো সে এটা চাইবে না, সে এটা সুখী হবে কিনা? আমি জানি সে কিছুতেই এটা মানতে পারে না, কিছুতেই না। কিসের সুখ আর কিসের নয় তুমি আমার চলে বেশি বোঝো না। তোমার এত দরদ কেন আমি বুঝি না ভেবেছো? কি জানো তুমি এই কথাটা তুমি বলছো কেন বলো? এই, তুই কি চাস না তোর আপনাকে টাকা দিয়ে? কি হলো, চুপ করে রইলি কেন বল? আমি কিন্তু তোকে আজ ভয়ে ভয়ে জিজ্ঞেস করতে পারবো না টাকাটা দেবো কি না। জানি তাতে তাতে কোনো লাভ নেই। জীবন, জীবন, আমার ব্যাগ থেকে ব্যাংকের পাস বইটা বার কর, টাকা তুলতে হবে। পাবি, পেয়ে যাবে। তোদের যখন এত ইচ্ছে আজই পাবি। তুমি না চাইলে আমার যে কোনো চাওয়া থাকে না বাবা। কেন কেন সব কথা বলছিস? সত্যিটা শুনলি না? না, আমি চাই না এরকম অন্যায় হবে, এরকম বিশ্রী ভাবে তোর দেবো। তোর দাম কি এতই কম? আমার চেয়েও কম। সব কথাটা সেটা বলো, সেটা কেন চেপে যাচ্ছ? ঝিনুকে কোনোদিনই তোমার কাছ থেকে ছাড়তে চাও না। ঝিনুকে মনে মনে তাই চাও। কি বলছো কি তুমি? কেন বুঝতে অসুবিধা হচ্ছে? তোমাদের দুজনের চালা কেন চুপ করো, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি চুপ করে থেকে আমি কেমন ফল পাচ্ছি তোমরা দেখছো না? না, তুই দাঁড়াই কেন? যে হাসি, যে বড় বড় কথা, যে গান তোকে অজগরের মতো জড়িয়ে ধরেছে, যার জন্য তুই নিজের মার কাছ থেকে দিন দিন দূরে সরে গেছিস, আর আসল স্বরূপটা তুই জেনে যা। মা, কি হয়েছে? সামান্য ঘটনাটার জন্য কি বলছো তুমি বাবাকে? বাবা, বাবা, এই লরি ব্যাপারটা কথার পাখি, তুই তোর মতন পয়সা তোকে সঙ্গে নিয়ে ডুবেছিলাম।
জীবন, জীবন, এখানে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? পারছি না দাদা, পারছি না, চলছে আর নিচ্ছে। কিছু হবে না, কিছু হবে না, তোর দ্বারা কিছু হবে না। তোকে বল কর, লোক কর, অপরাধ কর, তোকে মার কর, লোক কর, অপরাধ কর। জীবন কাকা, আমি জানি না, আমি কিছু জানি না। জীবন কাকা, আমি যে সব জানতে চাই, আমাকে যে সব জানতে হবে। বৌদি যাচ্ছি। হাতটা তো সব পড়ে রয়েছে, কেউ খাওনি তো না, বাসন তো কিছুই মাজতে পারবে না। কড়াটা আর বিস্কিট যা ছিল মেজে দিচ্ছি। কি হয়েছে গো? দিদিকে ঘরে বুঝতে গেছিলাম, দিদি বারণ করে বলে শুয়ে আছে, কাল করবো। দাদা বাবুকে তো দেখছি না, লড়ে তো পড়ে রয়েছে, গেল কোথায়? সবে কি তোমায় বলতে হবে নাকি? তা গেল, দাদা বাবুর জন্য জল ভরবো কিনা তাই জিজ্ঞেস করছি, পরে তো আবার বলবে তোমাকে তো যেতেই বললাম, দরকার হলে আমি খুলে নেব। তোমাদের ব্যাপার সাথে বুঝি না। সারাদিন তোমার দাদা কোথায়? এই টাকাটা পাঠিয়ে দিয়েছে, 10 আছে, দেবুকে দিতে বলেছে। তোমরা কি আজকে দিচ্ছ না? জানি না, দাদা বলছি। তোমার দাদা চাকরি গ্যারেজ কি করছে? কি হলো, উত্তর দিচ্ছ না যে? ও, বলতে বারণ করে দিয়েছে? না, তা কেন? তবে সবই তো জানেন। সকালের ঘটনার পর দিনবসে বাংলার থেকে স্টেজে গিয়ে বসেছে, সমানে খাচ্ছে আর যা তা মুখস্থি করছে। ওদের যেসব বন্ধু ছিল আবার শুরু হলো। শোনো, যার সব বাবুনি আলগা, তার পক্ষে বেশি দিন সুস্থ হয়ে থাকাটা সম্ভব নয়। সোজা হয়ে দাঁড়াতে পারবে বলেই গরমের মতো খারাপ কথা সে খুঁজে দেয়। কিন্তু দাদার দিকটাও তো একদম। দাদাকে ওখানে করতে এসো না তো, অজুহাত খারাপ করতে তোমার দাদার মতো কেউ আছে নাকি? চলি বলি। শোনো, তুমি পারলে বুঝি সুঝি বানিয়ে এসো। জানি না পারবো কি না, তবে আপনি যখনই বলছেন টাকাটা ঠিক মতো রাখবেন। আর টাকাটা কি তুললো তুমি? না, দাদাই চলেছে। দুপুর থেকে ভাত পড়ে আছে চিনি, উঠে এসে খেয়ে না। সবাই এভাবে বাড়াবাড়ি করলে সামনে তোমার পরীক্ষা, সেটা মনে রেখো। এসো দেবো। মাসিমা আজ একটু দেরি হয়ে গেল, তাই না? না না, ঠিক টাইম মতো এসেছো। এর আগে আমি লজ্জায় পড়েছিলাম। দাঁড়া, এই না মাত্র পেলাম। আচ্ছা, মেসোমশাই কি খুব অসন্তুষ্ট হয়েছে? না না, তা কেন হবে? বয়সে তো বোঝেন, আর আজকাল এসব না করলে। আমি না কাল থেকেই খুব দোনামোনায় পড়েছি। একবার ভাবছি থাকবে, দরকার নেই, আবার যেন পরক্ষণেই মনে হচ্ছে। ওসব বাদ দাও তো, এখন যে কাছে তুমি চাকরিটা পাও সে চেষ্টা করো, চাকরি পেতে দেখবে সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আসলে আমার জানাশোনা লোক আছে তো, তাই আর কি। না হলে এতগুলো টাকা রিস্ক নেওয়া, দেখবেন মাসিমা আমার ঠিক হয়ে যাবে। হলেই ভালো, খালি চাকরিতে তোমার দরকার দেবো।
আচ্ছা হ্যাঁ, মেসমশাইকে বলেছেন তো আমার কিন্তু 2-3 বছর সময় লাগবে এই টাকাটা ফেরত দিতে। তুমি আগে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে পাও তো, তারপরে সব নিয়ে ভাববে। আর চাকরিটা পেয়ে গেলে তোমার মাকে বলো এই সামনের সপ্তাহে কাজটা সেরে ফেলতে চাই। তুমি কি বলেন একবার দেখো। আচ্ছা আমি নলে একদিন তোমাদের বাড়ি থেকে ওনার সঙ্গে এই বিষয়ে কথা বলে আসবো। না না মাসিমা, তার বোধহয় আর দরকার নেই। তবে আপনি গেলে মা খুব খুশি হবেন। উনি তো সবই জানেন যে আপনার জন্যই আমার চাকরিটা। ছি, ও কথা বলবো না। আচ্ছা ঝিনি আজ বলি, ওকে তো দেখছি না। ওর শরীরটা আজ একটু ভালো নেই, শুয়েছে। তুমি তো কাল একবার এসো, চা খাবে? না মাসিমা, আজ একদম সময় নেই। এই ডিপোজিটটা আজই ভাঙিয়েছি, তার উপরে এতগুলো টাকা একসাথে বাড়িতে রাখতেও ভয় হচ্ছে, এদিক ওদিক করে রাখবো। তার উপর কাল খুব সকালে উঠে মেয়ের সমস্যাকে ধরতে যেতে হবে। উনি তো সকাল 7টার মধ্যে বেরিয়ে যান। আর তাহলে আসি মাসিমা, হ্যাঁ কাল আবার আসবো। দেবদা, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। তোর শরীরটা তো আজ ভালো নয়, আজ থাক না, কাল বলিস, কাল তো আসছেই। না, আজ মাসিমা যখন বলছেন কাল না হয় বলো, আমি তো কাল আবার আসছি। হ্যাঁ। আহা কি বলবি, এভাবে চাকরি করা তোর পছন্দ নয়, এই তো। A beggar cannot be a thief. আমার অন্য কথা আছে। ব্যক্তিগত। অন্তত এটা ভুলে যাস না, সর্বনাশটা কত দূর গড়াবে সেটা কিন্তু তোর উপর নির্ভর করছে। তাই নাকি? আমি এতই মূল্যবান? মনে থাকবে। আচ্ছা ঝিনু, কি হয়েছে বলো তো? আমি তো কিছু বুঝতেই পারছি না। আমি কি সব বুঝতে পারছি দেবদা? তোমার একটা প্রবলেম যার বোধহয় সলিউশন হয়ে গেল, তাই না? কিন্তু আমারও যে জীবনের প্রশ্ন, অস্তিত্বের প্রশ্ন, আমাকেও যে বেঁচে থাকতে হবে। তার সলিউশন কি করবো? আচ্ছা কি হেয়ালে করছো বলো তো ঝিনু? তুমি কি টাকা দেওয়ানোর ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছো না? যে টাকার উপর আজ আমার কোনো অধিকারই নেই, সেই টাকা দেওয়া নেওয়া আমার কি এসে যায় দেবদা? তবে একটা জিনিস আমার কাছে জলের মতো পরিষ্কার আছে, একটা বেওয়ারিশ জীবনে গতি করার ক্ষেত্রে টাকার অঙ্কটা একটু কম। দেখো ঝিনু, তুমি বোধ হয় আজ অসুস্থ, আমি বরঞ্চ কাল আসছি। এসো। আমি আজ কোনো কথাই মনে হচ্ছে বলতে পারি তো ঘর থেকে বেরিয়েছিলাম, কিন্তু নিজের কথা বলে যেন নিজের কানে এক্সেলেন্ট শোনাচ্ছে। না হয়তো তোমাকে বোঝাতে পারতাম তুমি কেমন হেল্পলেসলি বিক্রি হয়ে যাচ্ছ। It's too much, ঝিনু। It is too little, দেবদা। যেদিন সব জানবে বুঝবে, সেদিন দেখবে আমি যা বলছি তার এক অন্য মিথ্যে। দেখো ঝিনু, সব বুঝি আর নাই বুঝি এটাও তো ঠিক বুঝতে পেরেছি, আমাকে এই টাকাটা দেওয়া নিয়ে নিশ্চয়ই মেসমশাই তোমাকে এমন কিছু বুঝিয়েছেন যাতে করে। সবাই যখন তাকেই দোষ দিল, তোমার আর কি দোষ বল? তোমার বাবা ভদ্রটিকে কোনো দিন বোধহয় আমি আর শ্রদ্ধা করতে পারবো না। ইমাজিনারি ওয়ার্ল্ডে তোমাকে না ভুলে তিনি যদি রিয়েলিটির মুখোমুখি তোমাকে এনে দাঁড় করাতেন, তবে দেখতে আমি আর যা করছি, এই চাকরিটার জন্য আমায় আর যা করতে হচ্ছে, তার কোনোটাই অস্বাভাবিক নয়, কোনোটাই আনফেয়ার নয়। রিয়ালিটির মুখোমুখি দাঁড়িয়েছি বলেই তো তোমার অবস্থা দেখে আমার করুণা হচ্ছে। তুমি তো জানো না আমি কতটা ইন্টারনা হয়েছি। তোমার স্বপ্ন, তোমার জীবন, তোমার বেঁচে থাকা সব কিছুকে আমি নিমিষের মধ্যে জ্বালিয়ে করে শেষ করি। দেখো ছিল তোমার এই দার্শনিক কথাবার্তা শুনে নষ্ট করার মতো সময় অন্তত আমার হাতে এখন নেই। একটা কথা তুমি আমায় স্পষ্ট করে বলো তো, তুমি কি চাইছো? মাসিমাকে আমি টাকাটা ফেরত দিয়ে দিই? না, আমি শুধু চাই এই টাকা দেওয়া নেওয়ার ব্যাপারটা সম্পূর্ণ যেন আনকন্ডিশনাল থাকে, কারণ আমাদের বিয়ে করার শর্তটা যেন না হয়। আচ্ছা ঝিনু, এতদিন আমার সঙ্গে এসে তোমার কি সত্যি এই ধারণাই হলো এই টাকাটা বাদ দিলে কি তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই? একদিন যা আমার ছিল আজ তোমার নেই দেবদা। তুমি কিছু মনে করো না, তোমাকে আমি দোষ দিচ্ছি না, কিন্তু আমি এটা ভেবে কষ্ট পাচ্ছি যে তুমি কত বড় একটা লেনদেনে জড়িয়ে পড়েছো না জানি। আচ্ছা কি বলতে চাইছো বলো তো? তুমি যাও, চাকরিটা দরকার করো, চাকরিটার চেষ্টা করো। কিন্তু তুমি আমি তোমার ভালোই চাই দেবদা, আজও চাই, ভবিষ্যতেও চাই। তুমি আমার ভরসা করতে চাও।
ভয় নেই, এখন এমন কিছু করিনি যেটা সর্বনাশ কারো ভয় করা হয়। কোথায় যাচ্ছিস? কোথাও না, বাড়িটা না হাত পড়ে যাচ্ছে। বেশি দূরে যাস না মা। ভয় নেই, তোমার আর আমার অবস্থার মধ্যে আজ এরকম নেই। আজ কারোর কোথাও ঠাঁই নেই। ফিরেছি বৌদি, অনেক কষ্টে অনেক গালাগাল রিস্কায় চাপিয়েছি। দোহাই বৌদি, এবারে একটু মানিয়ে নেবে। দাদা এখন যা বলছে দাদা তার নিজের নয়, দিনু বলছে বাংলা কথা বল। জীবন করতে হবে আমাকে? আপনি পাগল? ধরতে গেলে লঙ্কা কাণ্ড পার হবে। শুধু রিস্কো থেকে নামিয়ে নিতে হবে, ও আমি আর রিস্কলাই পারবো। জীবন যাই দাদা। ঘরে গিয়ে শোবে? এই সারা জীবন, এই ঘর নিয়ে ট্রাক্টর গাড়ি যে কোন গানটা গাইছিলাম রে? মান্না যে দূর সারা, কিশোর কিশোর কুমার। কি আশায় বাঁধি খেলা ঘর, বেরোনার বালু চরে। কি আশায় বাঁধি খেলা ঘর। এরা এরা কার ঘর? কার? আমার? উত্তর দাও। শিলচরের ডাক্তার মুখার্জির গিন্নি, ভদ্রলোকের শিক্ষিত বউ, এই লরি ড্রাইভার গগন মিত্রের কেসা। অসুস্থ, তাই ঘরে গিয়ে শুতে বলেছিলাম। আজ রাতে তোমার নাটক শুনতে দাও। সব জানি, টিচারি করলে মুখ ভেঙে গেল। চমৎকার। সারা জীবন সারা টফি লজেন্স দিয়ে বাচ্চা ছেলের মতো ভুলিয়েছ আমাকে। ঘর ঘরের তুমি কি বুঝবে? ঘর ভাঙা চেনা মেয়ে ছেলে। তো তোমাদের ঘর বজায় রাখতে গেলে তো তোমরা যা বলবে যা করবে সব মেনে চলতে হবে। সব অপমান তুমি এটা হজম করে যেতে হবে, তাই তো? যেখানে মজা লাগে থাকতেই পারবো না, সেখানে থাকবো না ভালোবাসা আবার কি? মেয়ের হাত ধরে একবার কখন এনেছিলাম বলে আমার সম্পদ বন্ধ হয়ে গেছে মনে করো? যাও না, আর একবার যাও, আর একবার ভেঙে যাও, রেল লাইনে গলা দিতে যাও। কে আটকাচ্ছে? এই গগন মিত্রে আবার চালা। শিক্ষা হয়নি আমার। 18 বছর তোমার বকলেস পড়ে রয়েছি, আর নয়। দরকার হলে তাই যাবো, এখন এই কাজে না বকে গিয়ে শুয়ে পড়ো। যাত্রীরা লোক জানিও না। সেই লোককে তো জানিয়ে দিয়েছো যে আমি তার বাপ নই। এখন পাড়া শুধু সবাই আসল সত্যিটা জানলে আমার সারা বাড়ি থেকে বয়ে যাবে। কি কি জানবে? তুমি আমার বিয়ে করা বউ নয়, এই তো। তুমি সারা ভদ্র ঘরের শিক্ষিত বউ, বাড়ি থেকে পালিয়ে এই লরি ড্রাইভার গগন মিত্রের সঙ্গে ঘর করছো। সাথে তাহলে আমার লজ্জা কি? তোমার, তুমি সারা ভদ্র লোক, তোমার লজ্জা, তোমার লজ্জা। কি চোখ কেন? চোখ কেন? তোর সঙ্গে কথা বলতে ঘেন্না করছে আমার। ঘৃণা করছে আমার শিক্ষিত মাগির গরম। তাই ঘৃণা করেই 18টা বছর কাটালে।
এমনি কাটালে দেখলে দেখলে তো সুবিধেই আছে, বেঁচে মধ্যে থাকাও যায়, আমার মাতব্বর্য করা যায়। এই বোকাটাকে একটু স্বামী সাজিয়ে রাখলে, একটু ঘর সংসারের লোক দেখালে ওসমানা কুকুরের মতো থাকবে। তোর ওই ভদ্রলোক ডাক্তার স্বামীর মতো ল্যাং মারতে পারবে না। কি তাই তো কোশ্মিন কালের স্বামী হিসেবে ফেলে তোমার যদি না ফেলে থাকি তার জন্য দায়ী কে? আমি? তুমি নিজে না? যে চেহারাটি আমার সামনে দাঁড়িয়ে রয়েছো, যে ভাষায় তুমি আমার সঙ্গে কথা বলছো, সেটা কার চেহারা? ঝিলির কাছ থেকে, কন্দির আর 5 জনের কাছ থেকে? তুমি নিজেকে লুকিয়ে রাখো, আমি তো জানি এটাই তোমার আসল চেহারা। তুমি বাইরে গিয়ে রঙে মদ খেয়ে তুমি কোন চেহারা ফিরে যাও নিজে জানো না। আর শুধু মদ, তুমি না কোথায় যাও খোঁজ রাখনি ভেবেছো? কেন কেন ওর দিকে তাকাচ্ছ কেন? সারা খবরটা পেতে পারি না আমি? বড় 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 কথা আসে তোমার মুখে, তুমি যা কাছে বেশি আশা করো কি করে? লজ্জা করে না তোমার? এটাকে দেখ করেছি কেন? কেন যাবো না? সারা জীবন সারা লোক দেখিয়েছো আমার, ভালোবাসার লোক, সংসারের লোক, শরীরের লোক, তোরকে কিন্তু দিয়েছো আমাকে প্রাণ করে। আর কিছু দিয়ে না থাকি, অতভাবে বেঁচে থাকার একটা সুযোগ তোমাকে দিয়েছি। সংসারের জীবন কাটলে একদিন সুন্দর তোমার নিজের আমার একটা সংসার তো, যে লড়িতে নিয়ে তোমার এত গর্ব, আমি না থাকলে লড়ে তোমার হতো বুঝলো? হ্যাঁ, বেঁচে থাকার জন্য তোমার সাহায্য আমি নিয়েছি, নিয়েছেও অনেক কিছু। সব কিছু করতে গেলে বিশ্বাস অর্জন করতে হবে, বিশ্বাস করা যায়। কেন কেন শালি? নিজের বর হিসেবে না মানতে পারো, ঝিনুকের বাপ হিসেবে কেন বিশ্বাস করা যায় না আমার? কেন আমি ওর বাপ হতে পারি না? যত বাপ হতে পারে তোমার এই ভদ্রলোক ডাক্তার স্বামী। রাত থেকে বাঁচতে তুমি ওকে দিয়ে রেল লাইনে গোলা দিতে গেছিলে কেন? কেন সে ওর জন্ম দিয়ে চলে ওর বাপ, আর আমি ওকে কোলে পিঠে করে 3 বছর থেকে 21 বছরের করে তুললাম। ও আর কেউ না। না কেউ না, ওরা জানো জানতে তুমি ওর বাপ নও, আমি কি করে বিশ্বাস করবো? আমি তোমার ক্ষমতা আমি জানি না। কথায় যখন স্বপ্ন দেখি কাউকে কাছে টেনে নিতে তোমার তো ঝুলি না। তুমি মেয়েটাকে আমার কাছ থেকে দূরে সরে নিয়ে যাচ্ছিলে, মেয়েটাকে তুমি আমার কাছ থেকে গ্রাস করছিলে, আমার জানি তোমার কাছে আপন হয়ে উঠছিলে। আমি ভাবলে চুপ করে দাঁড়িয়ে দেখবো বলবে মেয়েকে নিয়ে উঠাও হবে না। পাপ বলে দুনিয়ার সব জায়গায় পাপ খুঁজে বেড়াও না। চল তুই তো রাস্তি মা, আর আমি নকলি বাপ। চল দেখা যাক ও কাকে আসো বলে হবে। চল ছেড়ে দাও, ওকে ওকে বিরক্ত করো না, সরে যাও। কেন ভয় পাচ্ছ? ধরা পড়ে যাওয়ার ভয়? দেখো কোন ফাঁকা গর্তের ওপর দাঁড়িয়ে তুমি এত দর পাচ্ছ। হাতের পায়ে শেকল পড়েও একটাই সত্যি ছিল, ওই মেয়েটা। তোকে আমার কাছে কেড়ে নিতে চাইছো তো? সেটা তো সহ্য হলো না তো। এবার দেখো কাকে আসল বলে পাবে। যদি আমার মেয়ে না ও শুধু তোমার মেয়ে। তুমি কাল সকালে করো এই মাছ ডাক্তারের তুমি আর পারা যাবেও না। তিনি না সর্বনাশ করো না তুমি। কথাগুলো যায় কি হবে তুমি বলতে পারছি না। দেবো টাকা দিয়ে বর কিনতে। আমি মরে গেছি, আমার মেয়ের আমাকে বিয়ে হবে না। আমার মেয়ের বিয়ে হবে না। ওর নিজের পরিচয় হবে। অনেক কথা বলার সুযোগ আছে। ঠিক আছে তুমি যা বলছো তাই হবে। এখন ওকে ছেড়ে দাও। অভিমান করে থাকিস নি মা, বাপের ওপর অভিমান করে থাকিস নি। যে তুই বলো কিনি আমি তোর বাবা জিনি, আমি তোর বাবা। বিশ্বাস করছি রে, আমি তোর মা।
ছেলেটা কোথায়? সত্যি কথা বলো, ওকে আর নেই, ওকে শেষ হয়ে গেছে। কেন এই প্রশ্ন করছো? সেটা তোমার মেয়ে হয়ে গেছে, থাকতে রাজি নয়, তাই তো সে বিষ খেয়েছে। ওকে জানো আমি কি করে রাখবো? সত্যি কথা বলো, ওকে আর কিছু নেই, ওকে শেষ হয়ে গেছে। এখনো আছে, ডাক্তাররা চেষ্টা করছে, তবে ওই জানি না থাকবে কিনা। এই প্রশ্নটাই তুমি নিজেকে করো, কার দোষে মেয়েকে আজ শেষ হতে বসেছে? তোমার মিথ্যে অহংকার, মিথ্যে ভয় দিয়ে পারছো মেয়েটাকে ধরে রাখতে। আমার তুমি আর যা খুশি তাই বলো, দোহাই তোমাকে ওকে আমার কাছে ফিরিয়ে দাও। কিন্তু তুমি ওকে মরতে দাওনি, ওকে এভাবে তুমি চলে যেতে দেবে? আমি জানি না পারবো কিনা, কিন্তু যদি আমি পারি, আমি তোমাকে সাফ বলে দিলাম, ও কিন্তু আমার মেয়ে, আর কখনোই সে তোমার নয়। ওকে বলবো, যদি বাঁচিস মাথা উঁচু করে বাঁচিস মা, নিজের জোরে বাঁচিস, নিজের পরিচয়ে বাঁচিস, যাকে তুই বিশ্বাস করতে পারবি না তার সঙ্গে পথ চলিস না মা, কখনো নয়। তাহলে বাড়ি ছেড়ে দাও, দাও। তোমার একবার হাসপাতালে দেখলাম বলে মনে হয়। এরা কারা? আমার বন্ধু। আমি টাকাটা নিয়ে এসেছিলাম। কোন টাকাটা? যেটা কাল আমায় মাসিমা দিয়েছিল আমার চাকরির ব্যাপারে। কেন ওটা তোমার লাগছে না? আজকের এই ঘটনার পর ও টাকা নেওয়া আমার পক্ষে আর সম্ভব নয়। কেন? আমাকে এই টাকাটা দেওয়া নিয়ে যে আপনাদের পরিবারে একটা অশান্তি চলছিল, সেটা আমি আজ করতেই পেরেছিলাম, কিন্তু তার আলটিমেট রেজাল্ট যদি এই হবে জানতাম, তখন এই টাকাটা অন্তত আপনার কাছ থেকে ধার নিতাম। আর যে আমার চাকরির চেয়ে যে ঝিনুকের জীবনটা অনেক বেশি মূল্যবান, সেটা বোঝবার মতো মানসিকতা বোধহয় আমার এখন নষ্ট হয়ে যায়। ও, তুমি কি করে জানলে যে ঝিনুক এই কারণে বিষ খেয়েছে? তোমার তেমন কিছু কেউ বলেছে? না, তবে কাল ঝিনুকের সঙ্গে আমার যে কথাবার্তা হয়েছিল, তা থেকে আজ আমি এটা আন্দাজ করতেই পেরেছি। কাল জানতে পারলে এই ঘটনাটা ঘটতো না। আমি টাকাটা নিতাম। শোনো দেবু, তোমার এইভাবে চাকরি পাওয়াটা আমি মেনে নিতে পারি, সম্ভবত ঝিনিও না, কিন্তু ঝিনির মার ইচ্ছেতে তোমাকে টাকাগুলো দিয়েছিলাম। কিন্তু এটা এমন কোনো ঘটনা নয় যার জন্য ঝিনি বিষ খেতে পারি। তুমি আসল ব্যাপারটা জানো না, তাই সব বলছো। কি বলছো তুমি? এখন এসো, ওর মাথা এখন ঠিক নেই, কি বলছে কি বলবে এখন এই নিয়ে আলোচনা করার সময় নয়। তাকে চেপে রাখতে গিয়ে আমাদের কিছু কম খেসারত দিতে হয়নি। আবার তুমি ভুল করতে চাও, আবার তুমি খেসারত দিতে চাও। তুমি চুপ করো, তুমি এখন এসো। না, কোথাও যাবে না, ওইখানেই থাকবে, সবটা জানা দরকার। দেখো আমি তো বললাম তুমি এখন এসো, ওটাকে তুমি না বা ফেরত দাও, তুমি পরে এসো, পরে কথা হবে এই নিয়ে। আচ্ছা কি হয়েছে বলুন তো? আমি তো কিছু বুঝতেই পারছি না ব্যাপারটা। ঝিনুক কেন বিষ খেয়েছে? ঈদের সময় যদি বলতে আপত্তি থাকে, ঈদের না হয় চলে যেতে বলছি, কিন্তু আমার তো ওদের সব কিছু জানা। ঝিনুকের সঙ্গে আমার রিলেশনের ব্যাপারটা
আপনারা একটু জানতেন না এমন তোমার এই তোর একটু বাইরে না, কেউ কোথাও যাবে না। কথাটা সবার সামনেই তোমার শোনা উচিত, যাতে সব কিছু শোনার পর তুমি এরপর কি করবে সেটা ঠিক করতে তুমি সববার কথা মাথায় রাখতে পারো। বলো না তুমি, ছেড়ে সর্বনাশটা করো না। তোমার সব কথা শুনেও ঝিনির কোনো সর্বনাশ আমি এতদিন ঠেকাতে পারিনি। বুঝেছো? শোনো দেবু, কাল যেভাবেই হোক ঝিনুক প্রথম জানতে পারে আমি তার জন্মদাতা বাপ নই। আশ্চর্য হলো, আশ্চর্য হলো, সত্যি নই। আর ঝিনুকের মা হলেও ইনি আমার বিবাহিতা স্ত্রী নন। 18টা বছর আমরা একসঙ্গে আছি। কেন আছি, কোন প্রয়োজনে আছি, সেসব কথা বলার প্রয়োজন আমি মনে করছি না। কিন্তু জিনির মতো একটা অভিমানী মেয়ের পক্ষে এই 21 বছর বয়সে এত বড় দাগ কাটা সামলানো সম্ভব হয়নি। তুমি নিশ্চয়ই বুঝতেই পারছো কথাটা তাকে জানাতে বড় দেরি করে ফেলেছি আমরা। কি বলছে রে? সালা তো পুরো জালি গে। সেসব শোনার পর এরপর তুমি কি করবে সেটা তোমার সিদ্ধান্ত। কিন্তু শোনো দেব, বংশ, গোত্র, রক্তের সম্পর্ক এইসবের বাইরেও মানুষের সাথে মানুষের একটা সম্বন্ধ গড়ে ওঠে, গর্ব করার মতো সম্বন্ধ। ঝিরিকে আমার মেয়ে বলে পরিচয় দিতে গর্বে আমার বুক ফুলে ওঠে। ও আমার জীবনে আলো, বাতাস আর সূর্যের মতো সত্যি। মানে ও আমার জীবন। আমি ওকে কিছুতেই হারাতে পারবো না। ওকে আমাকে বাঁচিয়ে তুলতেই হবে। আমি চলি। টাকা, হ্যাঁ, টাকা আমার সত্যি এই মুহূর্তে কিছু দরকার। বাড়িতে যা ছিল নিয়ে গেলাম, জুড়ে আরো লাগে পরোয়া করে। বাইরে ওকে দাঁড়িয়ে রয়েছে WBL 4691, ওটাই বেঁচে দেবো ঝিনুকের কাছে। আর ওটার কি দাম? না, ঝিনুকের জীবনের কাছে ওটার কোনো দাম নেই। চলি মেয়েটা একা পড়ে আছে। চলি। মাসিমা এই মুহূর্তে কথাটা ওই টাকা তুমি রাখতে পারো দেখো। বাবা তো বললেন তার জন্য কোনো শর্ত নেই। আমার চাকরি করতে দরকার দেবো। জলটা বৌদি। বালতিটা আমি আজও সন্ধ্যা আসেনি তো? দেখবেন আর আসবে না। আর কোনো ভালো মানুষের বউ জড়িয়ে রেখেছে। একদিনে যে সেও এরকম। এখন এই শরীরে সব কাজ করে বলুন, সব জানা তোমার। ওই শরীর কুন্ডু বাবু ওই বেহালা বাজে তোমার কাছ থেকে 2000 টাকা ধার নিয়েছিল। আর তার চেয়ে উজ্জ্বলে করছে ওদের জমিতে গায়ে রাখা চলবে না। কেন রে সারা মাগা রাখতে দিস? হাতে খাতায় বললে কোলা ব্যাগে আসতে না। সব সারা কি হচ্ছে জীবন? উত্তমা বলে আপনি ঘরের মধ্যে গঙ্গা জল ছিটিয়ে কি করবেন? দেখছেন না কি শুরু হয়ে গেছে পাড়া? কেউ ছাড়া সোজা হয়ে এখন চুপ কর, মেয়েটাকে একটু সুস্থ হতে দে, তারপর না হয় সব ভাবা যাবে। কুন্ডু বাবুরা বললাম তো, তুমি একটু জল দিতে বল। কেমন আছে? ডাক্তাররা তো বলছে কালকের থেকে ভালো,
কিন্তু আমার তো একই রকম লাগছে, জ্ঞান ফেরেনি এখনো। স্যালাইন চলছে? তা চলবে না, কিন্তু কিন্তু অক্সিজেনটা আজ সকাল থেকে খুলে দিয়েছে। তাহলে তো ভালোই, তুমি চিন্তা করো না, ঝিমি ঠিক ভালো হয়ে যাবে। চা খাবে? না, এগুলো এবার বাদ খেয়ে হাসপাতালে যাবো। কেন? তুমি চানটান করে ধীরে সুস্থে যাও না, আমি তো এখনই যাচ্ছি। না না, 3টের সময় আর বড় ডাক্তার আসবেন, কথা বলতে ও তুই পারবি না। সকালে থানার মেজবাবু এসেছে। হ্যাঁ, হাসপাতালে লোক পাঠিয়েছিল, হ্যাঁ যাবো যখন সময় হবে। থানা ব্যাপারটা নিয়ে উচ্চতে কথা হবে। তোকে বলছি না, এসব এখন সময় নেই। মেয়েটাকে দেখবো নাকি থানায় গিয়ে গা তুলবো? শালা কোনটা বেশি দরকার? ভগবান বাড়ি আছো? মাস্টার মশাই এই সময় আছে? মাস্টার মশাই আসুন, তুই যা তুই যা। মেয়েটা এখন কেমন গগন? ডাক্তাররা তো বলছেন এই যাত্রাটা সামলে দেবে কোথাও। তাই যেন হয়। আসলে শোনা থেকেই কত দুশ্চিন্তায় আছে। এমন একটা ব্রিলিয়ান্ট মেয়ে, তা শুনলাম এই থানা থেকে পুলিশ এসেছে। হ্যাঁ, হাসপাতালে লোক পাঠিয়েছিল, এই পাড়া কেউ খুঁজিয়েছে বোধ হয়। আসলে কি জানো গগন, প্রত্যেকটা মানুষের ভেতরে একটা আদিম বন্যতা থাকে। এই যেমন ধরো না, একটা লোক যে একটা সামান্য পিঁপড়ে মারতে ভয় পায়, সেও দেখবে রাস্তায় পকেট মার ধরা পড়লে তাকে পেটার মধ্যে হাত লাগিয়েছে। আর পুলিশও হয়েছে ঠিক তেমনি। যেই একটা অন্যরকম গন্ধ পেল, অমনি যাকে তুমি এসব নিয়ে খুব বেশি চিন্তা করবে। ব্যাপারটা যাতে একটা পিসফুল সেটেলমেন্ট হয়, উন্নয়ন কমিটির তরফে তা আমি নিজে দেবো। দরকার হলে আমি নিজে যাবো। আপনি যেটা ভালো বোঝেন তাই করুন। গগন, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। তোমার কি এখন একটু সময় হবে? এখনই খেয়ে দিয়ে একবার হাসপাতালে যাব, বড় ডাক্তার। আচ্ছা একটু সময় আছে, আপনি বলুন না। বুঝলে গগন, যতটা সহজভাবে কথা ভাবছিলাম ততটা সহজ মনে হচ্ছে না। এই সব ব্যাপারে এরা আমাকে সামনে ঠেলে দেয়। গগন, আজ তোমার পরিবারে এই যে দুর্ঘটনাটা ঘটেছে, এরপর মানে বরণের লোকজন চাইছেন আমরা এই পাড়া ছেড়ে চলে যাই, তাই তো? ওভাবে বলো না গগন। পাড়ার লোকজন তোমাদের বাড়ির থাকতে বলার কে? আর যদি সেটা বলে থাকে, তার আইনগত আর ন্যায়সঙ্গত মূল্যই বাকি। মাস্টার মশাই, চারিদিকে যা ঘটছে তাকে ন্যায় অন্যায় সব যে আমার কাছে কেমন ঘোলাটে হয়ে যাচ্ছে। আসলে মুশকিলটা কি জানো গগন, আজ যেভাবেই হোক লোকজনেরা জানতে পেরেছে যে দুজন মহিলার সাথে তুমি এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছো, তারা আইনত তোমার কেউ আত্মীয়। ব্যাপারটা হয়তো অমানবিক নয় জানো, কিন্তু অনৈতিক তো বসেই। আপনি কি তাই মনে করেন মাস্টার মশাই? কি আর বলি বলো, সমাজকে তো ফেলতে পারি না। পুরোনো দিনের ধ্যান ধারণা মূল্যবোধ আমাদের এই সমাজকে আস্তে পৃষ্ঠে বেঁধে রেখেছে বাবু। সবটা হয়তো উচিত নয়, ওটা তো বটেই। মাস্টার মশাই, তাহলে সমাজে যে শৃঙ্খলা বলি থাকে না গো। মাস্টার মশাই, আমি একজন সামান্য লরি ড্রাইভার, আপনাদের মতো ভদ্রলোক নই। তাই কে কি বললো বা কে কি মনে করলো তাতেই আমার গায়ে ফোসকা করবে না। আর ওই যে আপনাদের সম্পর্কটাকে অনৈতিক নাকি বলছেন, আমি তো সেটা নিয়েই গর্ববোধ করি। আমি মনে করিনি আমি কোশমিনকালেও কোনো ভুল করেছি বা কোনো অপরাধ করেছি। নিজের কাছে আমি খুব পরিষ্কার, তাই সব সমাজের তো আমি করি না। কিন্তু ভগবান, তুমি তো একা নও এখানে। বৌমা কিংবা ঝিনুকের দিকটাও তো তোমাকে দেখতে হবে, তাদের কথাও তো তোমাকে ভাবতে হবে। তুমি তো লড়ে নিয়ে বাইরেই কাটাবে। এখানকার যত ঝড় ঝাপটা ঝামেলা সব কিছু যে তাদেরকেই ভুগতে হবে। আর তাছাড়া ঝিনুকের ভবিষ্যৎটাও তো আছে, সেই দিকটা তো তোমাকেই ভাবতে হবে নাকি? তুমি কি মনে করো এই পরিবেশে এর মধ্যে দিয়ে ঝিনুকের বড় হয়ে ওঠাটা ঠিক? আমি তোমাদের ভালো চাই ভগবান, সত্যি ভালো চাই। যদি তুমি আমার মত নাও, তোমাদের নতুন কোনো জায়গায় গিয়ে আবার বসবাস শুরু করা উচিত। মাস্টার মশাই, আমাদের মতো মুখ্য সূক্ষ্ম মানুষের একটা বিপদ আছে, যেটা মানতে চাই না, মন থেকে যেটা মানতে পারি না। আপনাদের মতন
ভদ্র শিক্ষিত মানুষ কেমন ঠিক সেটা মানিয়ে দেন। আপনাদের যুক্তির ধার ভীষণ, ওর সঙ্গে পেরে উঠি না আমরা। বেশ বেশ, আপনি যখন বলছেন ঝিনিটা আগে সুস্থ হয়ে উঠুক, তারপর না হয়। না না, আগে ঝিনুক একটু সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক, তারপর না হয় ব্যাপারটা একটু ভেবেচিন্তে দেখো। এর মধ্যে আমাদের উপর যাতে অত্যাচারটা একটু কম হয় সেটা দেখবেন দয়া করে। সেটা দেখতে চাই বলেই তো একান্ত অনিচ্ছা সত্ত্বেও বাড়ি বয়ে এই অপ্রিয় সত্য কথাগুলো আমি বলতে এলাম। নইলে আর আমি তো আর ওদের সাথে একমত নই। আর তুমি বোঝোই তো গগন, এটা কলকাতা নয়। এখানে মানুষজনের ব্যাপারে প্রচন্ড সেন্সিটিভ, যাকে বলে স্পর্শকাতর। এর যেমন একটা ভালো দিক আছে গগন, আর এই খারাপ দিকটা তো তুমি দেখতেই পাচ্ছ। যাকে সর্বদিকের শান্তি যাতে বজায় থাকে সেটা দেখাই তো উন্নয়ন সমিতির কাজ। আজ বলি তোমার বোধ খুব দেরি করিয়ে দিলাম। না ঠিক আছে। মাস্টারমশাই, আচ্ছা আপনি আমার সঙ্গে কথা না বলে শুনতে পারো না বৌমা, মানে আমি ভাবলাম তুমি নিশ্চয়ই খুব মনোকষ্টে আছো, তাই এই অবস্থায় তোমাকে বিরক্ত করতে চাই। কিন্তু মাস্টারমশাই, আমি যে কয়েকটা প্রশ্ন ছিল আপনার কাছে। আমার কাছে? বেশ বলো বৌমা। আচ্ছা মাস্টারমশাই, আপনি কি সত্যি বিশ্বাস করেন যে জীবনে এই আইনের বন্ধনই সব থেকে শ্রেষ্ঠ বন্ধন? আমার জীবন আর আমাকে সেটা বিশ্বাস করতে ইচ্ছে করছে বৌমা। সমাজ স্বীকৃত সম্পর্ক, আইনের সম্বন্ধ, অনেক সময় মূল্যহীন কথাবার্তা, এই মিনিংলেস ভার্বাল এক্সারসাইজ হয়ে বৌমা। তাই মাস্টারমশাই, এই সমাজ, সংসার, আইন বন্ধন কিন্তু আমার সম্মান বাঁচাতে, আমার মর্যাদা বাঁচাতে এগিয়ে আসেনি। আমি মোটে গেছিলাম কিন্তু মানুষটা আমাদের বাঁচায়, আমাদের সব দায় ও নিজের কাঁধে তুলে নেব। এই মুহূর্তে কি আপনি কোনো অন্যায় দেখতে পাচ্ছেন মাস্টারমশাই? ম্যান ক্যাচেস একটা স্ট্র। আমি মনে করি না বৌমা তুমি কোনো ভুল করেছো বা অন্যায় করেছো। ভুল করেছি মাস্টারমশাই, একটা জায়গায় ভুল আমার হয়েছে। আগের অপমানের জীবনটা ছেড়ে আসতে পারলেও সেও জীবনের অভিমান আমি ছেড়ে আসতে পারি আর পারিনি বলে এই মানুষের চিন্তা আমার এত দেরি হয়ে গেছে। সংকটেই তো মানুষের আসল পরীক্ষা বৌমা। নতুন জায়গায় গিয়ে নতুনভাবে বাঁচো, ওসব পুরোনো দিনের কথা ভুলে যাও, সব কিছু আবার নতুনভাবে শুরু করো। মাস্টারমশাই, আপনি আবার আমাকে পালিয়ে বাঁচতে বলছেন? উপায় কি বৌমা? এখানে সবাই না সব কিছু জেনে গিয়েছে, সংঘর্ষ যে অনিবার্য বৌমা। মাস্টারমশাই, মানুষের আসল লড়াই যে তার নিজের সঙ্গে, নিজের মনের সঙ্গে। সেই লড়াই বাইরে বাঁধন নয়। আমি কোথাও যাবো, এখানেই থাকবো আর এই মানুষের সঙ্গে খাবে এসে হাসপাতালে যেতে হবে। মাস্টারমশাই, আমি বরং খেয়ে লাগবে না। লাগবে না বলছি তো। তুমি বরং ঝিনির ব্যাগটা গুছিয়ে দাও। লাগবে না বললাম তো। আজকের দিনটা একটু দিতে দাও দাদা, একটু দিতে দাও। আর শোনো, রুটিগুলো পাল্টে নিয়ে ছেলে দিয়ে পাল্টে নিয়ে, ঠিক আছে? না না, ও ঠিক আছে। না ঠিক নেই, ওগুলো সাবান জলে যাবে। ঠিক আছে, বেশ বাবা। আর চিনির জন্য একটা হরলিক্স নিয়ে আছে। না না, ও সব বারণ আছে, ডাক্তার যখন বলবে তখন। আজ পারলে আমার বিকেলে আমার হাসপাতালে নিয়ে যাবে। বেশ, যেও তখন। জীবনের একটা টাকা জীবন
শেষ হলো নাট্যকার চন্দন সেন রচিত পূর্ণাঙ্গ নাটক দায়বদ্ধ। আশা করি এই নাটক আমার মতো আপনাদের সকলের হৃদয় স্পর্শ করেছে। তাই দর্শকবৃন্দকে অনুরোধ করছি একটা জোরে হাততালি দিয়ে আমাদের শিল্পীদের আর এই নাটক সাফল্যমণ্ডিত করার জন্য সকল শিল্পীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। তবে মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। 13 পার্বণ কখনই মদ্যপান, ধূমপান ও কটু কথাকে সমর্থন করে না। নাটকের পরিপ্রেক্ষিতে ও বিনোদনের স্বার্থে দৃশ্যে দেখানো হয়েছে। পর্দার ভেতরের ও বাইরের সকল শিল্পীদের ও উদ্যোক্তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি মঞ্চে ডেকে নিতে চাই আমাদের অনিন্দদাকে। নাট্যকার চন্দন সেনের দায়বদ্ধ নাটকে ফুটে উঠেছে সামাজিক সম্পর্কের এক কঠিন ও বাস্তব সম্পর্কের জটিলতা ও সামাজিকতার দ্বন্দ্বের প্রেক্ষাপটে তৈরি এই নাটকের চরিত্ররা প্রত্যেকেই নিজেদের জীবন ও অন্যের প্রতি দায়বদ্ধ। আজকের পরিবেশনা তাই আমাদের আবারও দাঁড় করিয়ে দিল সেই সত্যের সামনে, যেখানে জীবন মানে শুধু বেঁচে থাকার সংগ্রাম নয়, উপরন্তু থাকে দৈনন্দিন অনভিপ্রেত টানাপোড়েন এবং নিজের মনের দ্বন্দ্বের সাথে লড়াই। আশা করি আপনারা প্রত্যেকেই আমাদের এই প্রয়াস গ্রহণ করেছেন। আমরা আমাদের আয়োজন ও পরিশ্রম দিয়ে আপনাদের স্পর্শ করতে পেরেছি। নাটকের অন্তিম লগ্নে এবার পরিচয় করে নেবার পর্ব ও কৃতজ্ঞতা স্বীকার। দর্শকবৃন্দের কাছে আমরা কৃতজ্ঞ তাদের উপস্থিতি ও সহযোগিতার জন্য। গগনের চরিত্রে অভিনয় করেছেন অর্পণ সাহা, সীতার ভূমিকায় সাগরিকা মণ্ডল, ঝিনুকের চরিত্রে দীপশিতা বৈদ্য, জীবনের ভূমিকায় তমাল কুণ্ডু, দেবুর চরিত্রে প্রতিম দে, নিরঞ্জন মাস্টারমশাইয়ের ভূমিকায় অয়ন মল্লিক, সন্ধ্যার চরিত্রে শ্রীপর্ণা দাস, দেবুর বন্ধু চরিত্রে অভিনয় করেছে সায়ন সরকার ও সম্পদ বিশ্বাস। শুধু তো মঞ্চে দাঁড়িয়ে অভিনয় নয়, উপস্থাপনার জন্য নেপথ্যে চলে একটা বিরাট অঙ্ক। সেই অঙ্কের অংশীদারদের সাথে আমরা পরিচয় করে নেব। আলোক নির্দেশনায় অধ্যাপক শুভময় সাহা ও রুচি শোকর, আবহ ও শব্দ নির্মাণে দিবাস্কর বিশ্বাস, দৃশা দাস চৌধুরীকে মঞ্চে ডেকে নেব ও চাঁদ সামনে রেখো যোজনাকে গানটিকে নাটকের প্রয়োজনে নিজস্ব কণ্ঠে উপস্থাপনা করার জন্য। অন্তরা মান্না মহাশয়ের প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা। তিনি নিজস্ব কণ্ঠে তোমারও অসীমে গানটি পরিবেশন করে নাটকের আবহকে আরো গভীর করেছেন। রূপসজ্জায় ছিল দৃশা দাস চৌধুরী ও সাগরিকা মণ্ডল। মঞ্চসজ্জা ও সরঞ্জাম নির্মাণে মলয় কুমার পাড়ি। সামগ্রিক ব্যবস্থাপনায় ছিল প্রতিম দে, স্বস্তিক ধর, অয়ন মল্লিক, শুভদীপ পাল ও রুচিস্ব ঘোষ। ডেকে দেব মঞ্চে আজকের সঞ্চালক রূপজ্যোতি মিশ্রকে। আজকের সন্ধ্যায় দৃশ্যপণের দায়িত্বে ছিল সৌমাল্য ভৌমিক,
ও গোপীনাথ সেনগুপ্তকে তো ধন্যবাদ জানাই স্থির চিত্ত গ্রহণের জন্য। তোমরা মঞ্চে এসো। সর্বশেষে নির্দেশনায় আমি অনিন্দ ও আমার সাথে ছিল অর্পণ সাহা ও প্রতীক। এদের জন্য একটা জোরে হাত। আশা রাখি অদূর ভবিষ্যতে এই দল আপনাদের সামনে আবারও পূর্ণদৈর্ঘ্য নাটক উপস্থাপন করতে পারবে। এছাড়াও 13 পার্বণের পক্ষ থেকে এবছর বিজয় সম্মেলন আয়োজনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। আপনাদের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় উপস্থিতি আমরা একান্তভাবে প্রত্যাশা করি। এই আশা রাখছি আপনারা সকলেই পরিবেশিত নাটকটির দোষ ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে গ্রহণ করেছেন। নাটক সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমাদের সাথে মঞ্চের অন্তরালে যোগাযোগ করতে পারবেন। আপনাদের উপদেশ ও জিজ্ঞাসাও আমরা সাদরে গ্রহণ করব। এই দায়বদ্ধ নাটকের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি নিজেকে সত্যিই অত্যন্ত ধন্য মনে করি। এটিই আমার IIT গুয়াহাটিতে করা শেষ নির্দেশিত নাটক। আপনাদের ভালোবাসার টানেই আমি বারবার মঞ্চে ফিরে এসেছি। তাই দর্শক মণ্ডলী ও 13 পার্বণের সমস্ত সদস্যদের কাছে আমার অপরিসীম কৃতজ্ঞতা।